আপনারা শুনছেন কালো রাত 24। ঘড়িতে রাত 12টা। ফোনের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে গেলে কলটা রিসিভ করতে ওপাশ থেকে পলাশ ভাই বলল, নিশাত, কোথায় তুই? শোন, হাসপাতাল থেকে কল আসছে, একটা লাশ নিয়ে যেতে হবে। শোন, তুই অটো করে হাসপাতালে আয়, আমিও যাচ্ছি। আমি অ্যাম্বুলেন্সে হাসপাতালে রেখে এসেছি। পলাশ ভাইয়ের কথায় ঘুমন্ত কণ্ঠে বললাম, পলাশ ভাই, এত রাতে কোথায় যাবেন? একটু আগেই ঘুমালাম। আমার কথাই পলাশ ভাই বললেন, আরে এই ঘুম অন্য সময় পারা যাবে, এটা ভালো একটা কাজ, মানে ভালো ইনকাম হবে। আমি মোটা অঙ্কের বিনিময়ে চুক্তিটা করেছি, তোকে বেশ কিছু টাকা বাড়িয়ে দিব নে, আয় চালু চলে আয়। কথাটা বলে ফোন কেটে দিলেন পলাশ ভাই। এদিকে আমি তখন উঠে হাত মুখ ধুয়ে মাকে বলে চলে গেলাম হাসপাতালে। ওখানে গিয়ে দেখলাম আমি পৌঁছাতে পৌঁছাতে পলাশ ভাই ডোমের সাহায্যে লাশটাকে গাড়িতে তুলেছে। আমি যেতেই পলাশ ভাই বললেন, নিষাদ আসছিস? গাড়ির সিটের কাছে তেলের ড্রাম রাখা আছে, নিয়ে গাড়িতে তেল দে, অনেক দূরের পথ তো, এই তেলে যাওয়া আসা করা যাবে না। ওনার কথা মতো আমি তাই করলাম। গাড়িতে তেল ঢেলে গাড়ির পিছনে দরজা লাগিয়ে তালা মেরে দিলাম। তালা মেরে পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই, লাশের সাথে ওনার কোনো আত্মীয় যাবে না? তখন পলাশ ভাই গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে বললেন, না, ওরা অন্য গাড়িতে যাবে, ওঠ। ওনার কথা আমি গাড়িতে উঠে ডাক্তার এসে সব কাগজপত্র দিলেন। তখন পলাশ ভাই আমি গাড়ি নিয়ে রওনা করলাম। গাড়ি চলছে, এমন সময় পলাশ ভাইকে বললাম, পলাশ ভাই, আমরা কোথায় যাচ্ছি? না মানে এই লাশটা নিয়ে কোথায় যেতে হবে? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, রাঙামাটি জেলার কোন এক পাহাড়ি গ্রামে, সেই গ্রামটা অনেক ভেতরে। রাঙামাটির কথা শুনে আমি একটু ভয় পেয়ে বললাম, রাতের বেলা লাশ নিয়ে ওদিকে যেতেই ভয় লাগে, পাহাড়ি পথ, এমনিতেই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে, তারপর আবার ডাকাতের ভয়। আমার কথায় পলাশ ভাই হেসে বললেন, এত ভয় পেলে কি হয়, আল্লাহর রহমতে কিছু হবে না। কথাটা বলে পলাশ ভাই একটা বিড়ি ধরিয়ে খেতে খেতে গাড়ি চালাতে লাগলেও আর আমার সাথে গল্প করতে লাগলেন। এভাবে কেটে গেল প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমরা বড় রাস্তা পেরিয়ে ছোট রাস্তায় এসে পড়লাম। এই ছোট রাস্তায় তেমন গাড়ি ঘোড়া যায় না, তবে রাস্তাটা পাকা করাই ছিল। সেই রাস্তায় ওঠার পর চলতে লাগলাম আমরা। এভাবে আরও প্রায় 2 ঘন্টার মতো যাবার পর এবার আমাদের সামনে আসলো কাঁচা রাস্তা। শুধু কাঁচা হলেও হতো, রাস্তায় অনেক কাদা ও ভেঙে যাওয়া। এরকম রাস্তা দেখে পলাশ ভাই রাগ করে বলল, দেখ রাস্তার অবস্থা দেখ, ডাক্তারের সামনে যার লাশ নিয়ে যাচ্ছি ওনার ছেলে বলল রাস্তা ভালো যাওয়া যাবে, এই রাস্তা তাহলে ভালো রাস্তা? এই বলে পলাশ ভাই লাশ নিয়ে যাওয়ার ছেলেকে ফোন দিয়ে বললেন, ভাই, আপনি তো কইছিলেন রাস্তা ভালো, কিন্তু রাস্তার অবস্থা তো খুবই খারাপ, রাস্তা ভাঙা প্লাস কাদা, এই রাস্তাতে যাওয়া যায় নাকি? পলাশ ভাইয়ের কথায় ওপাশ থেকে উনি বললেন, সবাই তো যায়, তোমাকে ডাবল ভাড়া তো এমনি এমনি দিব না, তাই না? একটু কষ্ট করে হলেও আসো, গ্রামের রাস্তা ওরকমই। কথাটা বলে ফোনটা কেটে দিলেন উনি। ওদিকে পলাশ ভাই রেগে গিয়ে বললেন, ধুর, ডাবল ভাড়া দিলেই কি, রাস্তা ভালো না হলে যাব কিভাবে? কথাটা বলে রাগ করে পলাশ ভাই ওই ভাঙা ও কাদার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এতে গাড়ি অনেকটা ঝাঁকি খেয়ে কাদা ও ভাঙা রাস্তা পার হয়ে সামনে গেলাম। সামনে রাস্তা কাঁচা হলেও যাবার মতো ছিল, কিন্তু 2 সাইডে গাছ ও জঙ্গল, এই রাস্তা দিয়ে এমনিতেও মানুষ গেলে ভয় পাবে। আমরা সেই কাঁচা রাস্তা দিয়ে এই লাশ নিয়ে চলেছি। আমরা যাবার সময় হঠাৎ একটা মহিলাকে দেখতে পাই। মহিলাটার পরনে সাদা কাপড়। উনি রাস্তার সাইডে দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থামাতে বলছেন। এই দৃশ্য দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় পলাশ ভাই বললেন, চুপ করে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে মহিলাটাকে অতিক্রম করে গেলেন। এদিকে তখন আমি বললাম, কি হলো পলাশ ভাই, আমাকে চুপ থাকতে বললে যে? মহিলাটা হাত তুলেছিল, মনে হয় সামনে যেতে বিপদের ওপর তো পড়তে পারতো নাকি? আমার কথায় পলাশ ভাই মুচকে এসে বলল, ওই দেখ সামনে তাকা, দেখ তোর বিপদে পড়া মহিলা। পলাশ ভাইয়ের কথায় সামনে থেকে অবাক হয়ে বললাম, আরে ইনি তো সেই মহিলা যাকে পেছনে ফেলে আসলাম, উনি আবার আমাদের গাড়ির সামনে এসে আবারও হাত তুললেন যে? আমার কথা এবার পলাশ ভাই মহিলাকে অতিক্রম করে বললেন, নিশাদ, আমি লাশবাহী অ্যাম্বুলেন্সে অনেকদিন ধরে চালাই, এসব অভিজ্ঞতা আমার আছে, আমি বুঝতে পারি কে স্বাভাবিক মানুষ আর কে অস্বাভাবিক। তুই যে মহিলাকে দেখেছিস উনি সাধারণ কোনো মহিলা না, এরা হলো পিশাচ মহিলা জিন। আমাদের গাড়িতে লাশ দেখেছে, তাই লোভে পড়েছে লাশ খাবার।
আমরা যদি গাড়ি থামিয়ে ওকে তুলতাম তাহলে এই সুযোগে ও লাশ খেত, পাশাপাশি আমরাও বিপদে পড়তাম। পলাশ ভাইয়ের কথায় আমি এবার ভয় পেয়ে বললাম, তাই নাকি বাবা? আমি তো বুঝতেই পারিনি। কথাটা বলে চুপ করে বসলাম। এভাবে আরেকটু সামনে গেলে এবার ঘটলো আরও ভয়ঙ্কর ঘটনা। পেছনে 2বার যে মহিলাকে দেখেছি উনি তো 2বার সাইডে থেকে হাত তুলেছিল, কিন্তু এইবার উনি সরাসরি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। সেই মহিলাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয় ভয়ে বললাম, পলাশ ভাই এখন কি হবে? তখন পলাশ ভাই বললেন, ভয় পাস না, চুপ করে বসে থাক। কথাটা বলে পলাশ ভাই গাড়ির স্পিডটা বাড়িয়ে দিয়ে সে মহিলার উপর দিয়ে চালিয়ে দিলেন। কি একটা অবাক করা ঘটনা! সে মহিলার কিছুই হলো না। মনে হলো ওনাকে ভেদ করে আমরা বেরিয়ে গেলাম। এরকম দৃশ্য দেখে আমি তো পুরাই অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, ভয়ের কিছু নেই, ওরা তো অদৃশ্যভাবে চলাফেরা করে, গাড়িও লাগে না। এসব বলতে বলতেই সামনের দিকে যেতে লাগলাম। তখন এই মহিলাকে দেখতে পেলাম না। এভাবে আরও কিছুটা রাস্তা হঠাৎ গেলে গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়ি স্টার্ট বন্ধ হওয়ায় পলাশ ভাই বললেন, আরে গাড়ির আবার কি হলো? এভাবে ফোনের লাইটটা জ্বালিয়ে উনি গাড়ি থেকে নেমে গাড়ির সব কিছু দেখে বললেন, সবই তো ঠিকই আছে, হঠাৎ হলো কি? আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না। পলাশ ভাইয়ের কথাই তখন আমি বললাম, পলাশ ভাই ওদিকে দেখুন, ওদিক থেকে না আলো আসছে। আমার কথায় পলাশ ভাই তাকিয়ে বললেন, ঠিকই তো, এখানে তো বাড়িঘর নেই, ওদিক থেকে কিসের আলো আসে? এই বলে পলাশ ভাই একটু এগিয়ে গিয়ে দেখে আমাকে বলেন, নিশা জায়গাটা দেখে তো মনে হচ্ছে যাত্রাপালা বা ওরকম কিছু একটা হবে। একটা কাজ করি, আমি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি সামনে কোনো বাজার বা গ্যারেজ আছে কিনা, কেউ যদি সাহায্য করে। পলাশ ভাইয়ের কথায় আমি ভয় পেয়ে বললাম, না না পলাশ ভাই, আমাকে একা রেখে যেন না, আমিও যাবো আপনার সাথে। তখন পলাশ ভাই বললেন, গাড়িতে লাশ রেখে দুজনে যাব? আচ্ছা একটা কাজ কর, গাড়ির পেছনে গিয়ে আরেকটা তালা লাগিয়ে দিয়ে আয়। তখন আমি তাই করলাম। গাড়ির পেছনে গিয়ে তালাটা লাগিয়ে পলাশ ভাইয়ের সাথে হাঁটতে লাগলাম ওই আলোটার দিকে। আলোটা আসছিল ডান সাইডের জঙ্গলের ভেতর থেকে। তো আমরা সেই আলোর ওখানে গিয়ে দেখলাম মেলা বাড়ির মতো। এই ফাঁকা জঙ্গলের মতো জায়গায় মেলা বাড়ি আসলো কিভাবে? আমরা ওখানে যাবার পর একটা জিনিস খেয়াল করলাম, ওখানে থাকা লোকেরা বেশ উঁচা লম্বা। এরকম লোক দেখে আমরা আরেকটু ভেতরে গেলে দেখতে পেলাম সেখানে একটা জায়গায় কিছু লোক কি যেন করছে, মনে হচ্ছে কিছুটা নিয়ে বসে আছে। এরকম দৃশ্য দেখে আমিও পলাশ ভাইয়ের কাছাকাছি যাবার পর দেখি একটা লাশ শুয়ে আছে ওদের সামনে, কিন্তু লাশের মুখটা ঢাকা। লাশটা দেখে পলাশ ভাই এক দৃষ্টিতে সেই লাশের দিকে তাকিয়ে রইলেন। এদিকে তখন একজন লাশের মুখ থেকে কাপড় সরালে পলাশ ভাই চোখ বড় বড় করে বললেন, আরে এটা তো সেই লাশ যাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়ির লাশ এখানে কিভাবে আসলো? কথাটা বলে আশেপাশে তাকিয়ে পলাশ ভাই বললেন, নিশাত দৌড়া। কথাটা বলে পলাশ ভাই দৌড়াতে লাগলেন, ওনার সাথে আমিও গাড়ির দিকে দৌড়াতে লাগলাম। ওদিকে তখন মুহূর্তেই সেই জায়গার দৃশ্য পাল্টে গেল, আর ওখানে থাকা মানুষেরা ভয়ঙ্কর কুকুরের রূপ নিলেন। ওরা কুকুরের রূপ নিয়ে ভয়ঙ্করভাবে আওয়াজ করতে করতে আমাদের পেছনে দৌড়াতে লাগলেন। এদিকে তখন আমিও পলাশ ভাই জীবন বাঁচাতে চিৎকার করতে করতে গাড়ির দিকে দৌড়ে যাচ্ছি। এভাবে দৌড়াতে দৌড়াতে আমরা গাড়ির কাছে আসি আর তাড়াহুড়া করে গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিই। আমরা দরজা লাগিয়ে দিতেই সে কুকুররূপী অবয়বগুলো গাড়ির চারিদিকে ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে থাকলে পলাশ ভাই হাঁপাতে হাঁপাতে বলে, ভয় পাস নে, এখন ওরা আর কিছুই করতে পারবে না। কথাটা বলে পলাশ ভাই বললেন, এখন কি হবে? লাশটা তো ওরা নিয়ে গেছে। পলাশ ভাইয়ের কথা আমি পেছনে তাকে বললাম, পলাশ ভাই লাশ তো ঠিকই আছে, ওই যে দেখেন। আমার কথায় পলাশ ভাই পেছনে তাকিয়ে বললেন, আরে ঠিকই তো, লাশটা তো ঠিকই আছে, তাহলে ওখানে যে দেখলাম। ওনার কথা আমি বললাম, আপনি কি শিওর ওটা ওই লাশটাই ছিল? আমার কথার জবাবে পলাশ ভাই বললেন, আরে হ্যাঁ, তুই হাসপাতালে আসার আগেই তো আমি আবার ডোমের সাহায্যে লাশটা উঠিয়েছি। তখন লাশের মুখ ভালো করে দেখেছি আমি, একটু আগেই সবার সামনে এই লাশটাকে আমি দেখেছি। আমার মনে হয় এগুলো সব পিশাচ জিন, এরা আমাদের মায়া জালে ফেলে লাশটা খেতে চাইছে। আল্লাহর রহমতে আমরা এদের জালে ফেসে যাইনি। কথাটা বলে পলাশ ভাই আরেকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই এবার গাড়িটি স্টার্ট হলেন। কি অবাক করা কাণ্ড! একটু আগে বাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, অনেক চেষ্টা করেও স্টার্ট করানো যাচ্ছিল না। যাই হোক, গাড়ি স্টার্ট হওয়ায় আমরা ওখানে আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলাম। ওদিকে কালো কালো অনেক কুকুর আমাদের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল। এভাবে আমরা আরও সামনে গেলে সে কুকুরগুলোকে আর দেখতে পাই না।
কুকুরগুলোকে না দেখে সামনের দিকে যেতে থাকি। সামনের দিকে গেলে এবার দেখতে পাই এক ভয়ানক কাণ্ড। সামনে গিয়ে দেখি সাদা কাপড়ে মোড়ানো লাশ রাস্তার মাঝখানে শুয়ে আছে। এরকম দৃশ্য দেখে বুঝতে পারি এরা নর্মাল কোনো লাশ নয়, লাশরূপী থাকা পিশাচ জিন। ওরা জিন বুঝতে পারায় পলাশ ভাই ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এভাবে একটু করে সামনে যাই আর দেখি একটা করে লাশ শুয়ে আছে রাস্তায়। লাশগুলোকে দেখি ওদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে যে একটা ঝাঁকি লাগবে তা লাগে না। এভাবে অনেক কয়েকটা লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে সামনে গেলে আর কিছুই দেখতে পাই না। সামনে কিছু না দেখে ভাবি আর হয়তো কিছু ঘটবে না, এই ভেবে দুজনে গল্প করছে আর যাচ্ছি। এমন সময় প্রচণ্ড এক শব্দ পেয়ে বুঝতে পারলাম গাড়ির সামনে চাকার হাওয়া বেরিয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি থামিয়ে চুপ করে বসে রইলাম, কি জানি নামলে কিছু হয় কিনা। এইভাবে বেশ কিছুক্ষণ বসে থাকলেও কোনো কিছু ঘটে না। তখন পলাশ ভাই সাহস করে নিচে নামিয়ে বললেন, নিশাদাই, ভয়ের কিছু নেই। তখন আমি নিচে নামি। আমরা নিচে নামার পর সামনের চাকাটা পাল্টাবো এই ভেবে চাকাটা খুলতে থাকি। আমরা চাকা খোলার সময় হঠাৎ একটা গন্ধ আমাদের নাকে ভেসে আসে আর কেমন একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে আমি পেছনের দিকে গেলে দেখি পেছনের চাকা খোলা আর দরজাও খোলা। এই দেখে পলাশ ভাইকে বলি। তখন পলাশ ভাই আমাকে নিয়ে পেছনে গিয়ে ভিতরে তাকাতেই দেখি গাড়ির ভিতর ভয়ঙ্কর এক প্রাণীর মতো কিছু একটা। ওর পুরো শরীরে লোম, মুখটা ভয়ঙ্কর। এরকম প্রাণী দেখে পলাশ ভাই আমার মুখ চেপে ধরে গাড়ির সামনে আসেন। এদিকে তখন আমি পলাশ ভাইকে বলি, পলাশ ভাই যা হবার হবে, আজ এই পিশাচ জিনদের শিক্ষা দিয়ে দেব। কথাটা বলেই পাশের একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম। তখন পলাশ ভাই বললেন, নিশাদ কি করিস? ওনার কথায় আমি কোনো উত্তর না দিয়ে গাড়ির পিছনে গেলাম, গিয়ে ওই প্রাণীরূপী জিনটাকে আঘাত করতে লাগলাম। আমার আঘাতে ওই প্রাণীরূপী জিনটা বিকট একটা আওয়াজ করে বাতাসে মিশে গেলেন। ওই প্রাণীটা চলে যাবার পর পলাশ ভাই বললেন, আরে কি করলি? কথাটা বলে পেছনে আবারও তালা লাগিয়ে পলাশ ভাই আমাকে নিয়ে গাড়ির সামনে আসলেন। গাড়ির সামনে এসে চাকা ঠিক করতে গেলে দেখেন, আরে চাকা তো ঠিকই আছে, একটু আগে না হাওয়া বেরিয়ে গেল, এখন আবার ঠিক হলো কেমনে? চাকা ঠিক হওয়ায় পলাশ ভাই বললেন, নিশাদ গাড়িতে উঠ। ওনার কথায় আমি গাড়িতে উঠলে পলাশ ভাই গাড়ি চালাতে লাগলেন। গাড়ি চালাতে চালাতে আমাকে বললেন, এটা তুই কি করলি? জিনেরা অন্য কিছু রূপে থাকলে তাদের আঘাত করতে নেই। পলাশ ভাইয়ের কথায় আমি বললাম, কি করব পলাশ ভাই, কোনো উপায় ছিল না। সে কখন থেকে আমাদের পিছনে লেগে আছে। এখন দিলাম না ইচ্ছা মতো মায়ের। লাশটা আমরা নিয়ে যাচ্ছি, আমাদের হেফাজতে আছে। লাশটা ঠিকমতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার কথায় পলাশ ভাই পেছনে লাশটার দিকে তাকালেন, আমিও তাকালাম। আমরা তাকিয়ে দেখলাম প্রাণীরূপী থাকা ওই জিনটা লাশটার কিছু জায়গায় কামড় দিয়ে কাপড় ছিঁড়ে ফেলেছে। হয়তো লাশটা খেতে চাইছিল, আমার জন্য পারিনি। আমরা লাশটা দেখা করে কথা বলতে বলতে সামনের দিকে যেতে লাগলাম। এমন সময় আমাদের অবাক করে দিয়ে আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো বিশাল আকারের এক প্রাণী। এত বড় প্রাণী হয় কি করে? গাড়ির সামনে ভয়ঙ্কর সেই প্রাণী দেখে পলাশ ভাই গাড়ি থামিয়ে বললেন, নিশাদ যা কিছু হয়ে যাক গাড়ি থেকে নামবি না, দরকার হয় সকাল হওয়া পর্যন্ত আমরা এখানেই বসে থাকব। পলাশ ভাইয়ের কথা মতো আমরা গাড়ির ভেতরে বসে রইলাম। এদিকে সে প্রাণীটা আস্তে আস্তে করে আমাদের দিকে এগিয়ে আসতে যাবে এমন সময় আমরা দেখলাম কোথা থেকে একটা আলোর মতো আসলো। সে আলোর মতো জিনিসটা এসে একটা মেয়ের রূপ নিলেন। অবাক করা বিষয় হলো, সেই মেয়েটাকে দেখে সে প্রাণীটা ভয় বাতাসে মিশে গেলেন। এদিকে সেই মেয়েটাও মুহূর্তে সেখান থেকে চলে গেলেন। আমিও পলাশ ভাই ভালো মতো মেয়েটাকে দেখিনি। হঠাৎ এরকম ঘটনা ঘটায় অবাক হয়ে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, ও হয়তো কোনো ভালো জিন বা পরী হবে। এই বলে আবারও গাড়ি চালাতে লাগলেন। এই ঘটনার পর আর তেমন ঘটনা আমাদের সাথে ঘটে না। আমরা ভোরের দিকে লাশ নিয়ে পৌঁছে যাই। লাশ নিয়ে পৌঁছে ওদের পরিবারের লোককে বলি লাশ নামাতে। এই বলে আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। আমরা একটু হাঁটাহাঁটি করার পর সকালের আলো ফুটে ওঠে। সকাল হওয়ার আবার গাড়ির কাছে এসে দেখি লাশ নামানো হয়েছে। লাশ নামানো দেখে গাড়ির ভিতরে পানি দিয়ে ধোঁয়া মেরে যাওয়া ব্যক্তির ছেলের টাকার বিষয়ে বললে উনি চুক্তি করার মতো টাকা দিয়েও দেন। টাকা পাওয়ায় গাড়ি ঘুরিয়ে আমিও পলাশ ভাই আবার রওনা করি বাড়ির দিকে। বাড়ি থেকে আসার সময় আশেপাশের জায়গাগুলোকে তাকিয়ে দেখি আর মনে মনে ভাবি দিনের বেলা জায়গাগুলো সাধারণ মনে হলেও রাতে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এইসব ভাবতে ভাবতে আমরা অনেক দূরে চলে আসি। সেখানে এসে গাড়ি এক সাইডে করে টং দোকানে বসে চা খাই। চা খাওয়া শেষে আবারও গাড়িতে উঠে চলে আসি বাড়ির কাছে। বাড়ির কাছে আসার পর পলাশ ভাই আমাকে বেশ কিছু টাকা দিয়ে বলেন, মেয়েটা রাখ আর গিয়ে ঘুমা, আমি কোনো ভাড়া পেলে ফোন দিব। কথাটা বলে পলাশ ভাই গাড়ি নিয়ে চলে যায়।
এদিকে আমি চলে যাই বাড়িতে গিয়ে গোসল করে ঘরে আসি। আমি ঘরে আসায় মা খাবার দিয়ে যান। মা খাবার নিয়ে আসে, আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়ার পর একেবারে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে বুঝতে পারি জ্বর আসছে। জানি না কেন হঠাৎ জ্বর আসলো। গতকাল রাতে ভয় পেয়েছি বলে হয়তো এমনটা হয়েছে। জ্বর হয়েছে বুঝতে পেরে মাকে বলি, মা আমার তো জ্বর আসছে, ঘরে তো ওষুধ নেই, আমি বরং দোকানে যাই, গিয়ে ওষুধ নিয়ে আসি। আমার কথায় মা কাছে আসে এবং এসে আমার কপালে হাত রেখে বলেন, তোর গায়ে তো ভীষণ জ্বর, তুই না হয় বাড়িতে থাক, তোর বাবাকে বললে ওষুধ নিয়ে আসবে। মায়ের কথার জবাবে আমি বললাম, না মা, আমি যেতে পারবো, সবসময় শুয়ে থাকলে আবার মাথা ব্যথা করবে, যা একটু হেঁটে আসে, ভালো লাগবে। কথাটা বলে চলে গেলাম বাজারের দোকানে। সেখানে যাবার পর একটু ঘোরাঘুরি করলাম, দোকানে বসে চা খেলাম। এদিকে ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা হওয়ায় আমি জ্বরের ওষুধ নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় ফাঁকা জায়গায় একটা বটগাছ আছে। সে বটগাছের কাছে এসে গাছটা অতিক্রম করে সামনের দিকে একটু এগোলে পেছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠেন, শুনুন। পেছন থেকে আওয়াজ পেয়ে ঘুরে তাকিয়ে দেখি সুন্দর একটা মেয়ে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আমাকে ডাকছেন? তখন মেয়েটা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। মেয়েটার কথা আমি বললাম, আপনি কি? আমি তো আপনাকে চিনি না, কি বলবেন বলুন। তখন মেয়েটা বললেন, আপনি আমাকে চিনবেন না, কখনো দেখেননি, আপনি ভয় পাবেন, আসলে আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যে গতকাল রাতে আপনাদের বাঁচিয়েছিলাম। মানে মানে কি বলছেন? আপনি একটা পরী? আপনি আমাকে বাঁচিয়েছেন কিভাবে? তখন সেই মেয়েটা মানে পরীটা বললেন, গতকাল রাতে লাশ নিয়ে যাবার সময় আপনার গাড়ির সামনে বিশাল আকারের একটা প্রাণী আসছিল, মনে আছে? ওই প্রাণীটা কিন্তু সাধারণ কোনো প্রাণী ছিল না, ও ছিল একটা পিশাচ জিন। ওই জিনটা আপনাদের বিশেষ করে আপনার ক্ষতি করতে চাইছিল, কারণ আপনি ওকে আঘাত করেছেন। আপনার আঘাতেও ব্যথা পেয়ে আপনাদের পেছনে লেগেছে। ও আপনাদের ক্ষতি করার সময় আমি ওখানে চলে আসি আর ও আমাকে দেখে চলে যায়। আসলে আমি আপনাদের ওখানে দেখেছিলাম। আমি যখন দেখলাম সেই পিশাচ জিনটা আপনাদের ক্ষতি করতে চাইছে, তখন আপনাদের সাহায্য করলাম। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, ও আপনি তাহলে সেই পরী। আসলে রাতে একটু আপনাকে দেখেছিলাম, তখন মুখ দেখতে পারিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওই জিনটার থেকে বাঁচানোর জন্য। আপনার নাম কি? আমার কথা জবাবে পরী বললেন, আমার নাম হুজাইফা। পরী কথায় আমি মুচকে এসে বললাম, সুন্দর নাম আপনার, আপনি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার উপকারের কথা আমি কখনো ভুলতে পারবো না। আপনি আমার কাছে আবার আসবেন, কথা বলবেন? আমার কথা জবাবে পরী বললেন, আসবো, কিন্তু আমার কথা কাউকে বলা যাবে না। আমি তো পরী, বুঝতেই পারছেন, আমার কথা সবাই জানলে ভয় পাবে। হুজাইফা পরীর কথায় আমি রাজি হলে তখন পরী বললেন, আচ্ছা আপনি বরং এখন বাড়িতে যান, অন্য কোনো সময় আসবো আবার আপনার কাছে। কথাটা বলে বাতাসে মিশে গেলেন হুজাইফা পরী চলে যাওয়ায় আমি সেখান থেকে চলে গেলাম বাড়িতে গিয়ে ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে বুঝতে পারলাম জ্বর কমেনি। ওদিকে সকালবেলা পলাশ ভাই কল করে বললেন, এই নিশাদ, একটা ভাড়া পাইছি, 10টার দিকে যেতে হবে, সময় মতো চলে আসিস। পলাশ ভাইয়ের কথা যাবে আমি বললাম, পলাশ ভাই আমি তো যেতে পারবো না, আমার জ্বর আসছে, ওষুধ খেয়েছি কিন্তু কমেনি, এই শরীর নিয়ে যে কিভাবে যাব। আমার কথায় পলাশ ভাই বললেন, ও তাহলে তুই থাক, আমি দু একদিন অন্য কাউকে দিয়ে কাজ সেরে নিব, নিজের যত্ন নিস। এই বলে ফোন রেখে দিলেন পলাশ ভাই। এদিকে তখন আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ওষুধ খেলাম। ওষুধ খেয়ে দুপুর পর্যন্ত শুয়ে রইলাম, কিন্তু এতেও জ্বর কমলো না। জ্বর কমে আবার আসে, এরকম অবস্থায় বাড়িতেই দিনটা পার করে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত আসে হুজাইফা পরী আসছেন আমার কাছে। হুজাইফা পরী এসে বললেন, কেমন আছেন? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, ভালো না, আমার জ্বর আসছে, ওষুধ খেয়েছি কিন্তু কমেনি, আপনি কেমন আছেন? আমার কথায় হুজাইফা পরী বললেন, আমি ভালো আছি। তখন আমি বললাম, আচ্ছা আপনার পরিবার নেই, আপনার মা বাবা কোথায় থাকে? আমার কথা জবাবে হুজাইফা পরী বললেন, আমার মা বাবা কেউ বেঁচে নেই, বলতে গেলে আমি একা। জিন রাজ্যে মা বাবা ও পরিবারের কেউ না থাকায় আমি মানুষদের দুনিয়াতে এসে ঘোরাঘুরি করি। হুজাইফা পরীর কথায় আমরা দুজনে বেশ কিছুক্ষণ গল্প করি। গল্প করার শেষে এক সময় পরী চলে গেলে আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর স্বপ্নে দেখি, আসলে ওটা স্বপ্ন না বাস্তব বুঝতে পারি না। আমি দেখি হুজাইফা পরী আমার পায়ের কাছে বসে আছে, কখনো বা মাথার কাছে। পরী আমার পাশে বসে থাকতে দেখে আমি কিছু বলি না, ভাবি ও তো আমার কাছে এসে মনে হয় বসে থাকে। এভাবে হুজাইফা পরীও আমাদের মাঝে কেটে যায় 3টা দিন। এই 3 দিনে পরীও আমার মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়। এটা যে বন্ধুত্বরত না ভালোবাসা জানি না, শুধু এটা জানি আমার কাছে না আসলে আমার খারাপ লাগে, আমি ছটফট করি।
এভাবে 3 দিন কেটে যাবার পর পরের দিন বিকালে আমি বসেছিলাম একটা মাঠে। শরীরে তখন জ্বর, বুঝছি না জ্বর কমেছে কেন, কমছে না কেন। আমি ওখানে বসে পাশে বাচ্চারা খেলা করছিল। বাচ্চারা খেলা করতে করতে হঠাৎ পাশের পুকুরে একটা বাচ্চা পড়ে যায়। বাচ্চাটা পড়ে যাওয়ায় আমি দৌড়ে গিয়ে পুকুরে লাফ দিয়ে বাচ্চাটিকে উপরে তুলি। উপরে তুলতে দেখি একটা মুরব্বী হুজুর ওখানে দৌড়ে আসলেন। উনি আসে, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তখন হুজুর বললেন, আমি বাচ্চাটার নানা। আমি ওকে নিয়ে হাঁটতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে ও এদিকে দৌড়ে আসে, পুকুরে পড়ে যায়। কথাটা বলে হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলেন, তোমার বাড়ি কোনটা বাবা? তখন আমি বলি, এই তো, এই বাড়ির দুটো পরের বাড়ি, আমার নাম নিশাদ। আমার কথা উনি বললেন, শোনো বাবা, আজকে সন্ধ্যার পর আমি তোমাদের বাড়িতে আসব, তুমিও তোমার মা বাবা থাকবা বাড়িতে, তোমাদের সাথে একটু কথা আছে আমার। এই বলে হুজুর ওনার নাতিকে নিয়ে চলে গেলেন। উনি চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা আমাকে দেখে বললেন, আরে নিশাদ, তুই এভাবে ভিজে কোথা থেকে আসলি? তোর এমনিতে জ্বর? মায়ের কথা জবাবে আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বলল, ও এই ব্যাপার, ভালোই করেছিস, বাচ্চাটাকে বাঁচিয়েছিস। তখন বাবা বললেন, তোর তো জ্বর কোনোভাবে কমছে না। আমি বলি, কি, তোকে নিয়ে বড় কোনো ডাক্তারের কাছে যাই? বাবার কথা আমি বললাম, মনে তো হচ্ছে তাই করতে হবে, দেখি কালকে পর্যন্ত অপেক্ষা করি, এতে জ্বর ভালো না হলে ডাক্তারের কাছে যাব। আমার কথায় বাবা রাজি হয়ে বললেন, যা যা ভেতরে যা, গিয়ে জামা চেঞ্জ কর। বাবার কথার ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘরে গেলাম। এদিকে কিছুক্ষণ পর সন্ধ্যা হলে ওই বাচ্চাটার নানা হুজুর সাহেব আমাদের বাড়িতে আসলেন। উনি আসে, আমি বসতে দিলাম। এদিকে তখন মা বাবা আমার দিকে তাকিয়ে বললেন, নিশাদ উনিকে? মা বাবার ইশারায় আমি বললাম, মা বাবা, ওই যে বিকালে বাচ্চাটার কথা বললাম না, যাকে পানি থেকে তুলেছিলাম, ইনি সে বাচ্চার নানা। কথাটা বলে আমি ওনাকে বললাম, আচ্ছা এবার বলুন তো, আমাদের বাড়িতে কেন আসলেন, আর মা বাবা আমার সাথে কি কথা বলবেন? আমার কথা জবাবে ওই হুজুর বললেন, বলছি, আসলে আমি একজন কবিরাজ। কবিরাজে আমার জানা, আমি অনেক জিন পরি ছাড়িয়েছি এই জীবনে। আমি তোমাদের বাড়িতে আসার কারণ তোমার উপর এক পরীর উপস্থিতি টের পাওয়া। তুমি যখন আমার নাতিকে পানি থেকে তোলার সময় আমি তোমার দিকে তাকাই আর বুঝতে পারি তোমার উপর পরীর উপস্থিতি আছে। এক কথায় বলতে গেলে কোনো জিন বা পরী তোমার কাছে আসে, কথা বলে। হুজুরের কথায় মা বাবা অবাক হয়ে বললেন, কি, আপনি সব কি বলেন হুজুর? আমাদের ছেলের কাছে জিন বা পরী আসবে কেন? এদিকে তখন আমি মনে মনে ভাবলাম, হুজাইফা পরীর কথা তো মা বাবা জানে না, পরী তো কাউকে বলতে মানা করেছেন। এই ভেবে হুজুরকে বললাম, হুজুর আমার কাছে তো এসব কিছু আসে না, না আসে জিন, না আসে পরী, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার এরকম কথায় হুজুর মুচকি এসে বলল, দেখো বাবা, আগেই বলেছি আমি একজন কবিরাজ, আমার সাথে একজন বন্ধু জিন আছে, আমি আমার বন্ধু জিনের মাধ্যমে সব খবর নিয়ে থাকি। আমি তোমার ব্যাপারে জেনে শুনে এসব বলছি। কথাটা বলে হুজুর উঠে দাঁড়ায়, আমার কাঁধে হাত রেখে বললেন, আমাকে সত্যি করে বলো তো, তোমার কাছে কি আসে? তোমার সামনে অনেক বড় বিপদ, বড় বিপদে পড়া থেকে বাঁচাতে আমাকে সব বলো, আল্লাহর রহমতে আমি তোমাকে সাহায্য করব, আর যদি কিছু না বলো তো তুমি শেষ হয়ে যাবা। হুজুরের কথা এবার আমার মনের মধ্যে ভয় চলে আসলো। আমি তখন ভয় ভয়ে বললাম, মানে হ্যাঁ, আমার কাছে একটা পরী আসে, ওর নাম হুজাইফা। আমার কথায় হুজুর একটু চুপ থেকে বললেন, তুমি যাকে পরী মনে করছো আসলে কোনো পরী নয়, ও একটা পিশাচিনী, যে তোমার ক্ষতি করতে, তোমাকে মেরে ফেলতে তোমার কাছে আসছে। হুজুরের কথায় মা বাবা সহ আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি চমকে উঠে বললাম, কি, আপনি কি বলছেন এসব? আমার কথায় হুজুর বললেন, আমি যা বলছি সব সত্যি। তুমি যাকে পরী মনে করছো ও আসলে কোনো পরী না, ও একটা পিশাচিনী। ও সেই পিশাচিনী যাকে তুমি লাঠি দিয়ে আঘাত করেছো কিছুদিন আগে অ্যাম্বুলেন্সে। তোমার আঘাত পেয়ে ও প্রতিশোধ নিতে তোমার কাছে আসছে। ও তোমার কাছে পরিরূপে আসে, তোমার সাথে ভালো ব্যবহার করে। আসলে সে পরিরূপে এসে তোমার শরীর থেকে একটু একটু করে রক্ত খায়। এভাবে আর কিছুদিন চললে তুমি পরীর মায়াজালে ধরা দিতে। পরীর কথা মতো চলে গেলে ও তোমাকে মেরে ফেলতো। হুজুরের কথা আমি অবাক হই, আমার মা বাবাও অবাক হন, ভয় পান। মা বাবা ভয় পেয়ে বলেন, হুজুর আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের সাহায্য করুন, ওই পিশাচিনীকে তাড়িয়ে দিন। মা বাবার কথায় হুজুর বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই বলে হুজুর আমাকে মা বাবার পাশে গিয়ে বসতে বললেন। হুজুরের কথায় আমি মা বাবার পাশে বসলে হুজুর আমার ও মা বাবা তিনজনের শরীর বন্ধ করে দিলেন। হুজুর দোয়া পড়ে আমাদের শরীর বন্ধ করে সেই হুজাইফা পরিমাণে পিশাচিনীকে হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেলেই সেখানে ভয়ানক এক রূপে এসে হাজির হলো পিশাচিনী। সে ভয়ঙ্কর পিশাচিনী সে ভয়ঙ্করভাবে বললেন, হুজুর আমাকে কেন হাজির করলি? তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে।
তোর জন্য এই ছেলেটা সব জানতে পেরে গেল। আমি ওকে মেরে ফেলতাম কারণ ও আমাকে আঘাত করছে। তুই ওকে সব বলেছিস, তাতে কোনো সমস্যা নেই, তবুও আমি ওকে মেরে ফেলবো। হুজাইফা পিশাচিনীর কথায় হুজুর বললেন, দেখ, আমি আমার বন্ধুজনের মাধ্যমে সব শুনেছি। এখানে নিশাত নামে এই ছেলের কোনো দোষ নেই। ওরা লাশ নিয়ে যাবার সময় তুই কেন ওদের পিছনে পড়লি? ওরা নিজের জীবন বাঁচাতে ও সাথে করে নিয়ে যাওয়া লাশটাকে হেফাজতে রাখতে তোকে আঘাত করেছে। এই শাস্তি তুই দিতে পারবি না। তখন সেই পিশাচিনী বললেন, আমি তোর কোনো কথা শুনবো না। ও আমাকে আঘাত কেন করলো? আমাকে আঘাত করার শাস্তি ওর মৃত্যু। এসব কথা বলায় এদিকে হুজুর বললেন, না, ওকে ছেড়ে চলে যা। এই বলে হুজুর ও পিশাচিনীর মধ্যে অনেক তর্ক হয়। অনেক তর্ক হওয়ার পর হুজুর একসময় সেই পিশাচিনীকে বাধ্য করে আমাকে ছেড়ে দিতে, নইলে ওকে বন্দি করবে। হুজুরের চাপে একসময় পিশাচিনী আমাকে ছেড়ে যেতে রাজি হন আর বলেন, ঠিক আছে, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। চলে যেতে কষ্ট হচ্ছে, তবুও যাচ্ছি। কথাটা বলে চলে যায় পিশাচিনী। এদিকে তখন হুজুর আমাকে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁক করায় মা বাবা হুজুরকে ধন্যবাদ জানানোর পর হুজুর আমাদের সাথে রাতের খাবার খান। খাওয়া শেষে চলে যায় হুজুর। এই ঘটনার পরের দিন থেকে আমার জ্বর ভালো হতে থাকে, আর আল্লাহর রহমতে 2-3 দিন পর আমার জ্বর ভালো হয়। আমার জ্বর ভালো হওয়ায় ও পিশাচিনী আমার কাছে না আসায় ভালোই ভালোই কাটতে থাকে আমার দিন। এভাবে 1-2 দিন করে কেটে যায় 7টা দিন। 7 দিন পর এক সন্ধ্যাবেলা আমি বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। আমি বাড়িতে ফেরার সময় হঠাৎ পেছন থেকে পলাশ ভাই বললেন, নিশাত, এই নিশাত, তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। শোন, একটা ভাড়ায় যেতে হবে। পলাশ ভাইয়ের কথা আমি বললাম, পলাশ ভাই অনেকদিন ধরে কাজে যায় না অসুস্থতার কারণে। এখন তো অসুস্থ, কাজে যেতে ইচ্ছে করছে, কিন্তু রাতের বেলা যাব, যদি ভয়ের কিছু ঘটে। আমার কথায় পলাশ ভাই বললেন, আরে কিছু হবে না, আজ বেশি দূরে যাব না, 2-3 ঘন্টার পর পথ, রাতের বেলা ফিরে আসবো, আর তোকে নিজে থেকে বাড়িতে পৌঁছে দিব। শোন, তুই বাড়িতে গিয়ে আয় তাড়াতাড়ি, আমি গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করব। পলাশ ভাইয়ের কথায় আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আবারও ওই জায়গায় গেলে দেখলাম পলাশ ভাই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমি যাওয়ায় পলাশ ভাই গাড়িতে উঠতে বললেন। এদিকে তখন আমি গাড়িতে উঠলে উনি গাড়ি চালাতে লাগলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি, আর লাশটা কার? তখন পলাশ ভাই বললেন, একটা হিন্দুর লাশ, ওনাকে নিয়ে সরাসরি শ্মশানে যেতে হবে। আমি সব চিনি, তুই বসে থাক, বেশিক্ষণ লাগবে না। ওনার কথা আমি আর কথা না বাড়িয়ে বসে রইলাম। এদিকে এভাবে প্রায় 1.5-2 ঘন্টা চলে যাবার পর আমরা চলে আসলাম এক অন্যরকম জায়গায়। জায়গাটা নিরিবিলি, আশেপাশে মনে হচ্ছে কোনো বাড়িঘর নেই, নদীর পাড়ের রাস্তা। এরকম একটা রাস্তা দিয়ে আরও কিছুটা গেলে দেখলাম একটা জায়গায় আগুন জ্বলছে। সেই জায়গাটা দেখে পলাশ ভাইয়ের দিকে তাকালে উনি বললেন, এটাই সেই শ্মশান, এখানে লাশ পোড়ানো হবে। কথাটা বলে ওখানে গাড়ি থামালেন। আমি নিচে নেমে দাঁড়ালাম। আমি নেমে আশেপাশে তাকিয়ে বললাম, পলাশ ভাই, এখানে তো কেউ নেই, লাশের পরিবারের কেউ বা আত্মীয় কেউ কি নেই এখানে? আমার কথায় পলাশ ভাই বললেন, নেই, হয়তো চলে আসবে। শোন, আমার সাথে লাশটা ধরে নিচে নামিয়ে শুয়ে রাখি। কথাটা বলে পলাশ ভাই আমার সাথে লাশটা ধরাধরি করে ওখানে একটা জায়গা রেখে দিলেন। লাশটা রাখার পর আমি একটু ভয় পেয়ে বললাম, পলাশ ভাই, এই লাশের পরিবারের কাউকে ফোন দাও, জায়গাটা কেমন ভয় লাগছে। আমার কথায় পলাশ ভাই বললেন, ওরা চলে আসবে হয়তো, এক কাজ কর, তুই ততক্ষণে লাশটাকে দেখ, তুই তো দেখিস না, আমি দেখছি। কথাটা বলে পলাশ ভাই জোরাজোরি করলে আমি আস্তে আস্তে করে লাশের কাছে গেলাম। সেখানে গিয়ে লাশের মুখ থেকে কাপড় সরাতেই বুকের মাঝে ধুক করে উঠল, কারণ এই লাশটা আর তো অন্য কারণ না, আমার মতো হুবহু দেখতে লাশটা দেখে ভয়ে পেছনে তাকিয়ে বললাম, পলাশ ভাই, এটা কি, কালা সেটা? কিন্তু দেখি, পেছনে ঘুরে দেখি সেখানে পলাশ ভাই নেই, এমনকি সেখানে কোনো গাড়িও নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? গাড়ি গেল কোথায়? পলাশ ভাইও বা গেল কোথায়? আমি ওখানে পলাশ ভাই ও গাড়ি দেখতে না পেয়ে চিৎকার দিয়ে বলতে লাগলাম, পলাশ ভাই, কোথায় তুমি ভাই? কিন্তু আমার কথার কোনো আওয়াজ আসছিল না। এদিকে তখনই শুয়ে থাকা লাশটা হাসতে লাগলেন। লাশটাকে হাসতে দেখে বুঝতে পারলাম এটা সাধারণ কোনো বিষয় না, নিশ্চয়ই কোনো বিপদ হবে। এইভাবে পেছনে ঘুরে তাকিয়ে পালাতে যাব, এমন সময় দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই পিশাচিনী, যাকে আমি আঘাত করছিলাম। তাহলে পিশাচিনী আমাকে ছেড়ে যায়নি। আমি ওর দিকে তাকাতেই পিশাচিনী হাহা করে হেসে বলল, কিরে, কি ভেবেছিলি হুজুরের কথায় আমি তোকে ছেড়ে চলে যাব? না, তোকে আমি ছেড়ে যাইনি। আজকে কোথায় পালাবি? তোকে আমি মায়াজালে ফেলে তারপর পলাশ ভাইয়ের রূপ নিয়ে এখানে নিয়ে এসেছি। এখন কোথায় যাবি? পিশাচিনীর কথায় আমি এক চিৎকার দিয়ে দৌড়াতে লাগলাম। এদিকে এমন সময় সেই পিশাচিনী তার হাতটা লম্বা করে আমাকে ধরে ফেললেন।
আমাকে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারলেন। আমাকে আছাড় মারায় আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। আমি ব্যথা পেয়ে আবারও দৌড়াতে লাগলাম। জানি না এটা কোন জায়গা, কোন দিকে দৌড়াচ্ছি। আশেপাশে কোথাও বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। ওদিকে পিশাচিনী পেছনে পড়ে আছে। আমি প্রাণ বাঁচাতে একদিকে একটু আলো দেখতে পেলাম। আমি আলোটা দেখে চিৎকার করে ওদিকে দৌড়াতে লাগলাম। এমন সময় আমার সামনে এসে দাঁড়ালেন সেই পিশাচিনী। ও আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে আবারও একটা আছাড় মারলেন। তখন আমি ব্যথায় ও ভয়ে উঠে দাঁড়াতে না পারলে সেই পিশাচিনী আমার বুকে পা তুলে দেন। এদিকে এমন অবস্থায় আমি প্রচণ্ড এক চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর পর আমার আর কিছু মনে ছিল না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি এক পুকুর পাড়ে শুয়ে, সেখানে দুজন লোক বসে। আমার জ্ঞান ফেরায় ওরা বলে ওরা দুজন লোক সেখানে বসে আছে। আমার জ্ঞান ফেরে ওরা বলে ওরা দুজনে রাত্রিবেলা ওই পুকুরে পাহারা দেন। ওরা পাহারা দেয় হঠাৎ আমার সামনে চিৎকার শুনে ওদিকে দিকে গিয়ে দেখেন আমি জ্ঞান হারিয়ে পড়ে আছি। এরপর ওরা আমাকে পুকুর পাড়ে নিয়ে আসে। ওদের কথায় আমি জিজ্ঞাসা করি এটা কোন জায়গা। ও তখন ওরা আমাকে ওই জায়গার ঠিকানা বললে আমি চমকে উঠি, কারণ ওটা ছিল আমাদের জেলা, অনেক দূরের অন্য জেলা। রাত্রেবেলা এত অল্প সময় এত দূরে কীভাবে আসলাম? যাই হোক, পরে আমি ওদের ধন্যবাদ জানিয়ে মা বাবাকে ফোন করি। আমার ফোন পেয়ে আমার মা বাবা আসেন সেখানে। তারপর আমাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাবার পর সব ঘটনা মা বাবাকে আমি খুলে বলি। সব শুনে মা বাবা ওই হুজুরকে আবারও নিয়ে আসেন। এবার হুজুর এসে পিশাচিনীকে হাজির করেন আর ওকে কোনো সুযোগ না দিয়ে বন্দি করে মেরে ফেলেন। পিশাচিনী মারা যাবার পর হুজুরও চলে যান। এই ঘটনার পর থেকে আমি অ্যাম্বুলেন্সের চাকরি করা বাদ দিই। এরপর আমার সাথে আর কিছু ঘটনা ঘটে না। আমি এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো এই গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি আরেকটা ভয়ঙ্কর ঘটনায়। ঢাকার পাশের এক পুরনো এলাকায় দাঁড়িয়ে ছিল বিশাল 3 তলা একটি বাড়ি। বাড়িটির নাম ছিল রহমান ভিলা। অনেক বছর আগে বাড়িটি বানিয়েছিলেন হাজি আব্দুল রহমান, কিন্তু তিনি মারা যাওয়ার পর বাড়িটির দায়িত্ব আসে তার বড় ছেলে সাইফুল রহমানের হাতে। বাড়িটা বাইরে থেকে দেখলে খুব সুন্দর লাগতো। চারিদিকে উঁচু দেয়াল, সামনে পুরনো আম গাছ, আর ছাদের 4 কোণায় অদ্ভুত নকশা করা পিলার। কিন্তু এলাকার মানুষ বাড়িটাকে একটু ভয় পেত, কারণ রাত হলেই বাড়ির ছাদ থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। প্রথম থেকে সাইফুল এসব বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন হয়তো বিড়াল বা কোনো মানুষ ছাদে ওঠে। কিন্তু এক রাতের ঘটনা এমন জায়গায় পৌঁছায় যেটা পুরো বাড়ির মানুষকে আতঙ্কিত করে দেয়। সে রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। বাড়ির 2য় তলায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিল রফিক নামের একজন স্কুল শিক্ষক। সঙ্গে ছিল তার স্ত্রী সালমা আর ছোট মেয়ে তানিয়া। রাত প্রায় 12টা। হঠাৎ ঝুমঝুম নুপুরের শব্দ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে উপরে হাঁটছে। সালমা ভয়ে রফিকের হাত চেপে ধরল। শুনছেন ওটা কিসের শব্দ? রফিক কপাল কুঁচকে বলল, মনে হয় উপরে কেউ হাঁটছে, কিন্তু এত রাতে কে হাঁটবে ছাদে? নুপুরের শব্দ ধীরে ধীরে আরো জোরে হতে লাগলো। ঝুম ঝুম ঝুম, মনে হচ্ছিল কেউ দৌড়ে বেড়াচ্ছে। তানিয়া কম্বল মুড়িয়ে কাঁপতে কাঁপতে বলল, আব্বু, কেউ কি ছাদে খেলছে? রফিক কিছু বলল না। ঠিক তখনই নিচতলা থেকে বাড়িওয়ালা সাইফুল রহমান দরজায় নক করলেন। রফিক সাহেব, শব্দটা শুনছেন? জি ভাই, শুনেছি। সাইফুলের মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। চলুন দেখি উপরে কে আছে। দুজন হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলেন। সিঁড়ি শেষ ধাপে পৌঁছানোর পর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। চারিদিকে অদ্ভুত নীরবতা। বৃষ্টি তখনও পড়ছে। সাইফুল কাপা গলায় বললেন, কেউ আছেন উপরে? কোনো উত্তর নেই। রফিক টর্চের আলো চারিদিকে ফেললেন। ছাদের এক কোনায় হঠাৎ সাদা কাপড়ের মতো কিছু একটা নড়ল। দুজন একসাথে তাকালেন, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। ঠিক তখনই ঝুমঝুম, তাদের পেছনে নুপুরের শব্দ। দুজন ঘুরে দাঁড়াতেই দূরে একটা নারীর ছায়া দেখা গেল। লম্বা চুল, সাদা পোশাক। ছায়াটা ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু আশ্চর্যের বিষয় তার আর কোনো মুখ দেখা যাচ্ছিল না। রফিক ভয় পেয়ে বললেন, কি আপনি? নারীটা থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো, কিন্তু মুখের জায়গাটা ছিল অন্ধকার। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলো। টর্চের আলো নিভে গেল। চারিদিকে শুধু নুপুরের শব্দ, ঝুমঝুম ঝুম। সাইফুল চিৎকার করে বললেন, নিচে নামেন। দুজন দৌড়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখলেন সালমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি দেখছেন আপনারা? রফিক হাঁপাতে হাঁপাতে বললেন, ছাদে কেউ আছে। সে রাতের পর পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে এলাকার কয়েকজন লোক এসে বলল, এই বাড়িতে আগে এমন ঘটনা ঘটেনি। সাইফুল কিছুক্ষণ চুপ থেকে বললেন,
বাবা বেঁচে থাকতে একবার এমন হয়েছিল, কিন্তু পরে বন্ধ হয়ে যায়। লোকজন ভয় পেয়ে যেতে লাগলেন। কেউ কেউ বলল বাড়িতে জিন আছে, কেউ বলল কোনো মেয়ে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলল এটা পরি, কিন্তু কেউ নিশ্চিত কিছু জানতেন না। এরপর কয়েক রাত শান্ত ছিল। সবাই ভাবলো হয়তো ঘটনাটা শেষ, কিন্তু সপ্তম রাতে আবার শুরু হলো। রাত একটা, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ ঝুমঝুম ঝুম নুপুরের শব্দ, এবার আবারও ভয়ঙ্কর। মনে হচ্ছিল একসাথে কয়েকজন হাঁটছে। রফিক জানলা দিয়ে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে সেই সাদা ছায়া। দীর্ঘ চুল বাতাসে উঠছে, আর সে নিচের দিকে তাকিয়ে আছে। রফিক সাহস করে চিৎকার করলেন, কে তুমি? ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করল, তারপর হাসলো, একটা ভয়ঙ্কর নারী কণ্ঠের হাসি। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ছায়াটা হঠাৎ উধাও হয়ে গেল। পরদিন সকালে বাড়ির ছাদে অদ্ভুত কিছু দেখা গেল। ছাদের মেঝেতে ভেজা পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের না। পায়ের আঙ্গুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আর প্রতিটি ছাপের পাশে ছোট্ট ছোট্ট নুপুরের দাগ। এটা দেখে এলাকার সবাই ভয় পেয়ে যায়। এক বৃদ্ধ বলেন, এটা মানুষ না, ভয়ঙ্কর পরী। সাইফুল বিরক্ত হয়ে বললেন, এসব কুসংস্কার। কিন্তু তার নিজের মনেও ভয় ঢুকে গিয়েছিল। সে রাতেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। বাড়ির 3য় তলায় ভাড়াটিয়া মিজান সাহেব রাত্রিবেলা হঠাৎ চিৎকার শুরু করেন। সবাই দৌড়ে তার ঘরে যায়। দেখে তিনি মেঝেতে পড়ে কাঁপছেন, চোখ বড় বড়। তিনি কাঁপা গলায় বললেন, ও আমার ঘরে এসেছিল। কে? সাদা কাপড় পরা মহিলা। সবাই হতবাক। মিজান কাঁদতে কাঁদতে বললেন, ও বলেছে এই বাড়ি ওর। ঠিক তখনই উপরে আবার নুপুরের শব্দ শুরু হলো, ঝুমঝুম ঝুম। এবার শব্দের সাথে মৃদু নারী কণ্ঠ শোনা গেল। মনে হচ্ছিল কেউ গান গাইছে, কিন্তু ভাষাটা কেউ বুঝতে পারল না। পরদিন এলাকার এক লোক সাইফুলকে বলল, একজন কবিরাজ আছে, খুব নামডাক, উনি এসব দূর করতে পারেন। আর কোনো উপায় না দেখে সাইফুল রাজি হয়ে গেলেন। 2 দিন পর সন্ধ্যায় সে কবিরাজ এলেন, লম্বা দাড়ি, কালো পাগড়ি, হাতে তসবি। বাড়িতে ঢুকেই তিনি থমকে গেলেন। চারিদিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, এখানে খুব ভয়ঙ্কর কিছু আছে। সাইফুল জিজ্ঞাসা করলেন, কি আছে? কবিরাজ ধীরে ধীরে ছাদের দিকে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, এটা সাধারণ জিন না, ভয়ানক পরী। কবিরাজের মুখ থেকে ভয়ানক পরী কথাটা শোনার পর পুরো রহমান ভিলায় যেন আতঙ্ক আরো কয়েকগুণ বেড়ে গেল। সন্ধ্যার পর থেকে বাড়ির ভাড়াটিয়ারা দরজা জানলা বন্ধ করে বসে থাকতো। কেউ আর ছাদ উঠত না, এমনকি বাচ্চারাও কান্না করতো সন্ধ্যা নামলেই। কিন্তু কবিরাজ আব্দুল গফুর একদম শান্ত ছিলেন। তিনি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে ধীরে ধীরে তসবি পড়ছিলেন। হঠাৎ তিনি চোখ বন্ধ করে বললেন, এই বাড়ির ছাদের উপর একটা অশুভ শক্তি বহু বছর ধরে বাস করছে। সাইফুর রহমান ভয় পাওয়া গলায় বললেন, কিন্তু কেন? আমাদের তো কোনো ক্ষতি করিনি। কবিরাজ ধীরে ধীরে বললেন, অশুভ সব শক্তি কারণ ছাড়া আসে না। এই বাড়ির মাটির নিচে পুরনো কোনো রহস্য আছে। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। রফিক জিজ্ঞাসা করলেন, আপনি কি এটাতে তাড়াতে পারবেন? কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন, চেষ্টা করব, কিন্তু এই পরী খুব শক্তিশালী। ঠিক তখনই ঝুমঝুম ঝুম ছাদ থেকে আবার নুপুরের শব্দ ভেসে এলো। সবার বুক কেঁপে উঠল। কবিরাজ মাথা তুলে ছাদের দিকে তাকালেন, তারপর গম্ভীর গলায় বললেন, আজ রাতেই ওর মুখোমুখি হতে হবে। রাত বাড়তে লাগলো। বাইরে কুয়াশা পড়ছে। বাড়িতে তখন রাত 12টা। কবিরাজ বাড়ির উঠানে একটা বড় গোল দাগ আঁকলেন, চারপাশে আগরবাতি জ্বালালেন। তারপর একটা ছোট লোহার বাক্স খুলে সেখান থেকে কালো রঙের গুঁড়া বের করলেন। সালমা ফিস ফিস করে বলল, এই গুঁড়া কি? কবিরাজ বললেন, এটা পাহাড়ি লবণ আর কিছু গোপন জিনিস, অশুভ শক্তি দুর্বল হয়। তারপর তিনি সবাইকে সতর্ক করলেন, আমি যাই দেখি কেউ ভয়ে দৌড়াবেন না, আর কোনো শব্দ করবেন না। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ পুরো বাড়ির বাতাস ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল বরফের হাওয়া বইছে। তারপর ঝুমঝুম নুপুরের শব্দ। এবার শব্দটা খুব কাছে। ধীরে ধীরে ছাদের সিঁড়ি দিয়ে কেউ যেন নিচে নামছে। টুপটুপ কারোর ভেজা পায়ের শব্দ। সাইফুল কাঁপতে শুরু করলেন। রফিক টর্চ জ্বালিয়ে সিঁড়ির অন্ধকারে একটা সাদা ছায়া দেখা গেল। লম্বা চুল মাটিতে লেগে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার পায়ে রূপালী নূপুর। ঝুমঝুম ছায়াটা ধীরে ধীরে নিচে নামছিল। কবিরাজ উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ ছায়াটা থেমে গেল, তারপর মাথা উঁচু করল। সেই মুহূর্তে সবাই দেখল তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সালমা চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে পুরো বাড়ির সব বাতি নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু নূপুরের শব্দ, ঝুমঝুম ঝুম। কবিরাজ গম্ভীর গলায় বললেন, কেউ ভয় পাবেন না। তিনি
হাতের তসবি উঁচু করতেই প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। আগরবাতিগুলো একসাথে নিভে গেল। তারপর সে ভয়ঙ্কর সাদা ছায়া ভয়ঙ্কর কণ্ঠে হাসল। এমন হাসি শুনলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ রফিক দেখতে পেলেন ছায়াটা আর সিঁড়িতে নেই, সে এখন উঠানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। কিন্তু সে কিভাবে এত দ্রুত এলো কেউ বুঝতে পারল না। কবিরাজ চিৎকার করে বললেন, তুই কে? সাদা ছায়াটা ধীরে ধীরে বলল, এই বাড়ি আমার। তার কণ্ঠ ছিল একসাথে নারী আর পশুর মতো। শুনে সবার শরীর কেঁপে উঠল। কবিরাজ আবার দোয়া পড়তে লাগলেন। তখন হঠাৎ পরীটা ভয়ঙ্করভাবে চিৎকার করলো। চারিদিকে কাঁচ ভাঙার শব্দ, একসাথে বাড়ির সব জানালার কাঁচ ফেটে গেল। সালমা কান চেপে ধরে বসে পড়ল। তানিয়া কাঁদতে লাগলো। পরীটা এবার ধীরে ধীরে কবিরাজের দিকে এগোতে লাগলো। তার পা মাটিতে লাগছিল না, মনে হচ্ছিল ভেসে আসছে। কবিরাজ কালো গুঁড়া ছুঁড়ে মারলেন। সাথে সাথে পরীটা আগুনের মতো চিৎকার করে উঠল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে আবার হাসতে শুরু করলো। তারপর এক ঝটকায় কবিরাজকে ছিটকে ফেলে দিল। কবিরাজ মাটিতে পড়ে রক্ত তুলতেলেন। সবাই হতবাক। সাইফুল দৌড়ে গেলেন তাকে ধরতে। কবিরাজ কাপা গলায় বললেন, এটা খুব শক্তিশালী, আমি পারবো না। এই কথা বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর সেই মুহূর্তে পরীটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। নুপুরের শব্দ থেমে গেল। পরদিন সকাল, পুরো বাড়িতে আতঙ্ক। কবিরাজের জ্ঞান ফিরলেও তিনি আর বাড়িতে থাকতে রাজি হলেন না। যাওয়ার আগেই তিনি সাইফুলকে বললেন, এই পরীকে সাধারণভাবে তাড়ানো যাবে না। তাহলে কি করব? কবিরাজ নিচু গলায় বললেন, এই বাড়ির অতীত খুঁজে বের করুন, ওর সাথে এই বাড়ির পুরনো কোনো সম্পর্ক আছে। এটা বলে তিনি চলে গেলেন। সে রাতের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। প্রতিদিন রাতেই নুপুরের শব্দ শোনা যেত, কখনো ছাদে, কখনো সিঁড়িতে, আবার কখনো মানুষের ঘরের সামনে। এক রাতে তানিয়া ঘুম থেকে উঠে দেখল তার জানলার বাইরে একজন সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে। মহিলার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে হাত নেড়ে তানিয়াকে ডাকছে। তানিয়া ভয়ে চিৎকার করে উঠল। রফিকা সালমা দৌড়ে এসে কিছুই দেখতে পেলেন না, কিন্তু জানলার বাইরে ভেজা পায়ের ছাপ ছিল। আর সে একই রাতে বাড়ির দারোয়ান করিম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সকালে বাড়ির পেছনে বাগানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তার চোখের চেয়ে ভয় বড় হয়েছিল। জ্ঞান ফেরার পর সে হাঁপাতে কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি ছাদের ওই মহিলা, সে গাছের উপরে বসেছিল। সবাই আতঙ্কে এসে একে অপরের দিকে তাকালো। করিম কাঁদতে কাঁদতে বলল, তার পা উল্টো ছিল। এই কথা শুনে বাড়ির কয়েকজন ভাড়াটিয়া সেদিনই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু ভয় এখানে শেষ হয়নি। সে রাতেই রহমান ভিলার ছাদে শুরু হলো আরও ভয়ঙ্কর কিছু। রহমান ভিলার পরিবেশ দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। যে বাড়িতে একসময় মানুষের হাসির শব্দ শোনা যেত, সেখানে এখন সন্ধ্যা নামলেই নেমে আসে মৃত্যুপুরীর নীরবতা। ভাড়াটিয়াদের অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছে, যারা আছে তারা শুধু বাধ্য হয়েই আছে। কিন্তু সবচেয়ে বেশি ভয় পেয়ে গিয়েছিল বাড়িওয়ালা সাইফুল রহমান, কারণ এখন শুধু নুপুরের শব্দ নয়, বাড়িতে অদ্ভুত ছায়াও দেখা যাচ্ছিল। সেই রাত আকাশে কালো মেঘ, চারিদিকে কুকুরের কান্নার শব্দ। রাত প্রায় 1টা। রফিক সাহেব ঘুমাতে পারছিলেন না। বারবার মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের সামনে হাঁটছে। ঝুম 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 নুপুরের শব্দ। ধীরে ধীরে দরজার সামনে এসে থামল। তারপর টুকটুক টুকটুক কেউ দরজায় নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো। সালমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দরজা খুলবেন না। রফিকও ভয় পাচ্ছিল, কিন্তু শব্দটা থামছিল না। টুকটুক টুক। তারপর বাইরে থেকে মিষ্টি নারী কণ্ঠ ভেসে এলো। দরজা খোলা। সালমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ কণ্ঠটা ছিল একদম ছোট মেয়ে তানিয়ার মতো। তানিয়া তখন তাদের মাঝখানে ঘুমিয়েছিল। রফিক কাপা গলায় বললেন, কে? বাইরে থেকে আবার উত্তর এলো, আমি তানিয়া, আব্বু দরজা খোলো। এবার সালমা চিৎকার করে উঠল, না, এটা তানিয়া না। ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। এরপর সবাই চুপ, নুপুরের শব্দ নেই। রফিক সাহস করে দরজার কাছে গিয়ে নিচে গিয়ে দিয়ে তাকালেন, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে দুটো উল্টো পা, মানুষের পা না, আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, আর পায়ে রূপালী নুপুর। ঝুম। হঠাৎ পা দুটো অদৃশ্য হয়ে গেল। রফিক দরজা থেকে সরে এলেন, তার শরীর ঘামে ভিজে গেছে। সকাল হতেই তিনি সব ঘটনা সাইফুল রহমানকে বললেন। সাইফুলের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি নিচু গলায় বললেন, গতকাল রাতেও আমি ছাদে ওকে দেখেছি। কি দেখেছেন? সাইফুল কাপা গলায় বললেন, ও ছাদের রেলিংয়ের উপরে বসেছিল। তারপর ও আমার দিকে তাকিয়ে হাসছিল। এই কথা বলতেই তার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই বাড়ির পুরনো কাজের মহিলা রহিমা এসে বলল, বাবা, আমি একটা কথা জানি। সবাই তার দিকে তাকালো। রহিমা ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এই বাড়িতে একটা মেয়ে মারা গিয়েছিল। সাইফুল অবাক হয়ে বলল, কি বলছেন? রহিমা দীর্ঘশ্বাস ফেলল, আমি তখন ছোট ছিলাম,
শুনেছিলাম আপনার বাবা বাড়িটা বানানোর আগে এখানে একটা পুরনো বাগান ছিল, সেই বাগানে এক সুন্দরী মেয়ে রাতে নাচ করত। রফিক বললেন, তারপর? এক রাতে মেয়েটা হঠাৎ মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা। সবাই চুপ হয়ে গেল। ঠিক তখনই উপরে ঝুমঝুম, আবার নুপুরের শব্দ। সবাই ভয়ে ছাদের দিকে তাকালো। সেই রাতেও আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। বাড়ির তৃতীয় তলায় একা থাকতেন বৃদ্ধ হাশেম সাহেব। রাত 2টার দিকে হঠাৎ তার ঘর থেকে চিৎকার ভেসে এলো। সবাই দৌড়ে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে হাশেম সাহেব চিৎকার করছেন, বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাইফুল আর রফিক মিলে দরজা ভাঙলেন। দরজা খুলতেই সবাই হতভম্ব। ঘরের সব জিনিস এলোমেলো, দেয়ালে রক্তের মতো লাল দাগ, আর হাশেম সাহেব ঘরের কোনায় কাঁপছেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ও ছাদের মহিলা, কি করেছে? আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। হাশেম সাহেব কাঁপতে কাঁপতে বললেন, তার মুখে কোনো চোখ ছিল না। এই কথা শুনে সালমা ভয় পেয়ে কান্না শুরু করলো। হঠাৎ ঘরের বাতি নিজে থেকে নিভে গেল। চারিদিকে চান্ধকার, তারপর ঝুম ঝুম ঝুম, নুপুরের শব্দ। এবার ঘরের ভেতরেই মনে হচ্ছিল কেউ তাদের চারপাশে হাঁটছে। তানিয়া কাঁদতে লাগলো। রফিক টর্চ জ্বালালেন। আর তখনই সবাই দেখল ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা ছায়া। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু চুলের ফাঁক দিয়ে রক্ত ঝরছে। সালমা চিৎকার করে উঠল। ছায়াটা ধীরে ধীরে মাথা উঁচু করল। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, এই বাড়ি আমার। এরপর সে হঠাৎ দেয়ালের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। সবাই স্তব্ধ। কয়েক সেকেন্ড পর বাইরে থেকে কুকুরের বিকট চিৎকার শোনা গেল। সাইফুল ছুটে জানলার কাছে গেলেন। বাড়ির উঠানে একটা কালো কুকুর দাঁড়িয়ে কাঁদছে। তারপর হঠাৎ কুকুরটা ছাদের দিকে তাকিয়ে থেমে গেল। সবাই তাকালো। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে সেই পরী। এবার তার পুরো শরীর দেখা যাচ্ছিল। সাদা কাপড় বাতাসে উঠছে, 2 হাত অস্বাভাবিক লম্বা, আর মুখ পুরোটাই রক্তে ভরা। সে ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে হাসতে লাগলো। হঠাৎ কুকুরটা বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে মারা পড়ল। তানিয়া জ্ঞান হারিয়ে ফেলল। সে রাতের পর পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে। মানুষ বলতে শুরু করলো, রহমান ভিলায় রক্তপুরী এসেছে। কেউ আর বাড়ির সামনে দিয়ে হাঁটেও না। পরদিন সকালে সাইফুল সিদ্ধান্ত নিলেন আরেকজন কবিরাজ আনবেন। এবার তিনি শহরের বাইরে থেকে বিখ্যাত কবিরাজ নুরুল হককে ডাকলেন। লোকটার সম্পর্কে শোনা যায় তিনি নাকি ভয়ঙ্কর জিন আর পরীকেও বশ করতে পারেন। 2 দিন পর বিকেলে কবিরাজ নুরুল হক রহমান ভিলা এলেন। বাড়িতে ঢুকেই তিনি থেমে গেলেন। তারপর মাটির দিকে তাকিয়ে বললেন, খুব পুরনো শক্তি। তিনি ধীরে ধীরে ছাদের দিকে তাকালেন। আর ঠিক তখনই ঝুমঝুম, উপরে নুপুরের শব্দ শুরু হলো। কবিরাজ চোখ বন্ধ করে কিছু পড়লেন। তারপর হঠাৎ তার মুখের রং বদলে গেল। তিনি কাঁপা গলায় বললেন, এটা সাধারণ পরী না, এটা অভিশপ্ত পরী। অভিশপ্ত পরীর গোপন ইতিহাস। অভিশপ্ত পরী। কবিরাজ নুরুল হকের মুখে এই কথা শুনে রহমান ভিলার সবাই এক অপরের দিকে তাকালেন। সাইফুল রহমান কাঁপা গলায় বললেন, অভিশপ্ত পরী মানে? কবিরাজ ধীরে ধীরে উঠানের মাঝখানে বসে পড়লেন। তার চোখে তখন অদ্ভুত ভয়। তিনি নিচু গলায় বললেন, সব পরী খারাপ না, কিন্তু কিছু পরী আছে যারা মানুষের অভিশাপে ভয়ঙ্কর হয়ে যায়। তখন তারা আর মানুষ বা জিনের মতো থাকে না। রফিক জিজ্ঞাসা করলেন, তাহলে এই পরী এখানে কেন? কবিরাজ কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, কারণ এই বাড়ির সাথে তার পুরনো সম্পর্ক আছে। এই কথা শুনে সবার বুক কেঁপে উঠল। ঠিক তখনই উপরে আবার নুপুরের শব্দ ভেসে এলো। ঝুমঝুম। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে ছাদের উপরে হাঁটছে। কবিরাজ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, ও এখন আমাদের কথা শুনছে। এই কথা শুনে সালমা ভয় পেয়ে তানিয়াকে জড়িয়ে ধরল। সন্ধ্যা নামতে কবিরাজ বাড়ির চারিদিকে কিছু দাগ কাটতে শুরু করলেন। লাল রঙের গোড়া দিয়ে উঠানের চারপাশে গোল বৃত্ত আঁকলেন। তিনি সবাইকে সতর্ক করে বললেন, আজ রাত খুব ভয়ঙ্কর হবে, কেউ ঘর থেকে বের হবেন না। কিন্তু সাইফুর রহমান আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, আপনি সব খুলে বলুন, এই বাড়িতে আসলে কি হয়েছিল? কবিরাজ ধীরে ধীরে বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগে এখানে একটা বিশাল বাগান ছিল। সে বাগানের মালিক ছিলেন এক জমিদার। তারপর লোকটা খুব নিষ্ঠুর ছিল, সে কালো জাদু করত। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কবিরাজ বললেন, এক রাতে সে জমিদার বাগানে এক অদ্ভুত সুন্দরী মেয়ে দেখতে পায়। মেয়েটা চাঁদের আলোয় নাচ করছিল। তার পায়ে ছিল রূপালী নূপুর। রফিক ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, মেয়েটা কি মানুষ ছিল? কবিরাজ মাথা নাড়লেন, না, সে পড়েছিল। চারিদিকে ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে শুনছে। কবিরাজ আবার বলতে লাগলেন, জমিদার মেয়েটাকে বন্দি করতে চেয়েছিল কারণ সে বিশ্বাস করত পরীকে বন্দি করতে পারলে অঢেল সম্পদ পাওয়া যাবে। সালমা আতঙ্কিত গলায় বললেন, তারপর? সে কালো জাদু দিয়ে পরীটাকে আটকে ফেলে।
এই কথা বলতেই হঠাৎ বাড়ির সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সবাই ভয় পেয়ে উঠল। ঠিক তখনই উপরে ঝুমঝুম ঝুম নূপুরের শব্দ আগের চেয়ে অনেক জোরে হতে লাগলো। কবিরাজ চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। তারপর বললেন, ও রেগে গেছে। বাইরে হঠাৎ ঝড় শুরু হলো। জানলাগুলো কাঁপতে লাগলো আর ছাদ থেকে নারী কণ্ঠের কান্না ভেসে আসতে লাগলো। একটা ভয়ঙ্কর কান্না। তানিয়া কান চেপে ধরল। কবিরাজ আবার বলতে লাগলেন, পরীটাকে বন্দি করার পর জমিদার তাকে অত্যাচার করত। দিনের পর দিন তাকে এই জায়গাটায় আটকে রাখা হয়। সাইফুল অবাক হয়ে বললেন, কিন্তু পরে কি হয়েছিল? কবিরাজ ধীরে ধীরে বললেন, এক রাতে পরীটা অভিশাপ দেয়। এই মুহূর্তে হঠাৎ পুরো বাড়ি বাতি নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু নূপুরের শব্দ। মনে হচ্ছিল কেউ তাদের চারপাশে হাঁটছে। রফিক টর্চ জ্বালালেন, আর তখনই সবাই দেখলো উঠানের এক কোনায় সেই সাদা পরী দাঁড়িয়ে। তার লম্বা চুল বাতাসে উঠছে, কিন্তু এবার তার মুখ স্পষ্ট দেখা গেল। চোখ দুটো কালো গর্তের মতো, ঠোঁট ছেঁড়া আর পুরো রক্ত মুখে। সালমা চিৎকার করে উঠল। পরীটা ধীরে ধীরে হাসলো, তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলল, ওরা আমাকে মেরেছিল। সবাই জমে গেল। কবিরাজ চিৎকার করে দোয়া পড়তে লাগলেন, কিন্তু পরীটা এবার আরও কাছে আসতে লাগলো। তার পা মাটিতে লাগছিল না, ভেসে আসছিল। হঠাৎ সে এক ঝটকায় উঠানের মাঝখানে চলে এলো। তারপর সাইফুর রহমানের দিকে আঙ্গুল তুলে বলল, তোমাদের রক্ত। সাইফুল কাঁপতে লাগলেন, কি বলছো? পরীটা এবার ভয়ঙ্করভাবে চিৎকার করলো। চারিদিকে কাঁচ ভাঙার শব্দ। তারপর সে ধীরে ধীরে বলল, যে আমাকে বন্দি করেছিল সে তোমাদের পূর্বপুরুষ। এই কথা শুনে সবাই স্তব্ধ। সাইফুল যেন পাথর হয়ে গেলেন। কবিরাজ নিচু গলায় বললেন, আমি ভয় পাচ্ছিলাম এই কথাটাই সত্যি হবে। রফিক অবাক হয়ে বললেন, মানে? এইবারই যাদের তাদের বংশের ওপর অভিশাপ আছে। হঠাৎ পরীটা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। তারপর সে ধীরে ধীরে ছাদের দিকে উড়ে উঠতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকারে মিলিয়েও গেল। নূপুরের শব্দ থেমে গেল। কিন্তু সেই রাতের আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত প্রায় 3টা। হঠাৎ বাড়ির নিচতলা থেকে চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে নিচে গেল। দেখে বাড়ির দারোয়ান করিম মেঝেতে পড়ে আছে। তার গলায় চারপাশে কালো দাগ। মনে হচ্ছিল কেউ তাকে চেপে ধরেছিল। করিম কাঁপতে কাঁপতে বলল, আমাদের ঘর এসেছিল। সাইফুল বললেন, কি বলছেন? করিম ভয় কাঁদতে লাগলো। ও বলেছে এবার একজন একজন করে সবাই মরবে। ঠিক তখনই উপরে আবার নূপুরের শব্দ শুরু হলো, কিন্তু এবার একটার না, অনেকগুলো। ঝুম ঝুম ঝুম। মনে হচ্ছিল পুরো ছাদ জুড়ে শত শত মানুষ হাঁটছে। কবিরাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, খারাপ কিছু শুরু হয়ে গেছে। রহমান ভিলার মানুষদের জীবনে যেন শান্তি বলে আর কিছু ছিল না। দিনের বেলাতেও এই বাড়িটার ভেতর অদ্ভুত ভয় কাজ করত। কেউ একা কোথাও যেতে সাহস পেত না। সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে দিত। কিন্তু ভয়টা সবচেয়ে বেশি ছিল রাত নিয়ে, কারণ রাত হলেই শুরু হতো নূপুরের শব্দ। আর সেই শব্দের সাথে যেন পুরো বাড়ির দেয়ালও কেঁপে উঠত। সেদিন সন্ধ্যায় আকাশ ছিল অস্বাভাবিক লাল। কবিরাজ নুরুল হক উঠানে বসে কিছু দোয়া পড়ছিলেন। তার সামনে আগুন জ্বলছিল। মাঝে মাঝে তিনি আগুনে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছিলেন। সাইফুর রহমান কাছে এসে বললেন, কিছু বুঝতে পারছেন? কবিরাজ মাথা নিচু করে বললেন, পরীটা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে গেছে। কেন? কারণ ও এখন ভয় থেকে শক্তি নিচ্ছে। এই কথা শুনে সাইফুলের বুক কেঁপে উঠল। ঠিক তখনই তানিয়া দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, ছাদে আবার ওই আপুকে দেখেছি। সালমা ভয় পেয়ে বলল, কি করছিল? তানিয়া কাঁপা গলায় বলল, ও আমাকে ডাকছিল। সবাই স্তব্ধ। কবিরাজ হঠাৎ উঠে দাঁড়ালেন। আজ রাত খুব খারাপ যাবে। রাত নামতেই বাড়ির চারপাশে কুকুরের কান্না শুরু হলো। পুরো এলাকা কেমন অদ্ভুত নিস্তব্ধ। ঘুরতে রাত 12টা। হঠাৎ নূপুরের শব্দ হলো। এবার খুব মনে হচ্ছিল ছাদের উপরে কেউ দৌড়াচ্ছে। বাড়ির সবাই আতঙ্কে একত্রে হয়ে বসেছিল। হঠাৎ উপরের তলা থেকে একজন মহিলা চিৎকার শোনা গেল, বাঁচাও! সবাই দৌড়ে গেল। ওটা ছিল 3য় তলার ভাড়াটিয়া শিলা বেগমের ঘর। দরজা খোলা। ঘরে ঢুকতেই সবাই থমকে গেল। ঘরের সব জিনিস ভাঙাচোরা, আয়না চূর্ণ বিচূর্ণ, দেয়ালে লাল দাগ। আর শিলা বেগম বিছানার কোনায় বসে কাঁপছেন। তার চুল এলোমেলো, চোখ ভয়ে বড় হয়ে আছে। সাইফুল বললেন, কি হয়েছে? শিলা কাঁদতে কাঁদতে বললেন, ও আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। কি বলেছে? শিলা কাঁপতে কাঁপতে বললেন, ও বলেছে আজ একজন মরবে। এই কথা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ঘরের বাইরে ঝুমঝুম নূপুরের আওয়াজ শব্দ। ধীরে ধীরে দরজার সামনে এসে থামল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারপর দরজার নিচে দিয়ে ধীরে ধীরে রক্তে ভেতরে ঢুকতে শুরু করলো। সালমা চিৎকার করে উঠল। রফিক দরজা খুলতে গেলেন, কিন্তু কবিরাজ চিৎকার করে বললেন, দরজা খুলবেন না। ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর নারী কণ্ঠ ভেসে এলো। দরজা খুলো। কণ্ঠটা এবার একদম শিলা বেগমের মতো।
শিলা কাঁদতে কাঁদতে বললেন, এটা আমার গলা। হঠাৎ দরজায় জোরে আঘাত পড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ দরজা ভেঙে ফেলবে। তানিয়া কান্না শুরু করলো। কবিরাজ দ্রুত দোয়া পড়তে লাগলেন, তারপর একটা লাল কাপড় দরজার সামনে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে দরজার আঘাত থেমে গেল। চারিদিকে নীরবতা। কিন্তু কয়েক সেকেন্ড পর ছাদের উপরে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। কবিরাজ নিচু গলায় বললেন, ও খেলছে আমাদের সাথে। সে রাতের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। রাত হলেই বাড়ির ভেতরে ফিসফিস শব্দ শোনা যেত। মনে হতো কেউ দেয়ালের ভেতর থেকে কথা বলছে। এত রাতে রফিক ঘুম থেকে উঠে দেখলেন তার ঘরের কোনায় একজন মহিলা দাঁড়িয়ে, সাদা কাপড়, লম্বা চুল। রফিক মনে করলেন সালমা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর নেই। হঠাৎ মহিলা ধীরে ধীরে মাথা নিচু করলেন, আর রফিকের বুক কেঁপে উঠল। ওটা সালমা না, ওই ভয়ঙ্কর পুরী। তার চোখ দুটো কালো, মুখে রক্ত, আর ঠোঁটে অদ্ভুত হাসি। রফিক চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে ছায়াটা মিলে গেল। সালমা ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে? রফিক হাঁপাতে হাঁপাতে বললেন, ওইখানে ছিল। ঠিক তখনই জানলার বাইরে নূপুরের শব্দ শোনা গেল, ঝুম ঝুম ঝুম। রফিক ধীরে ধীরে জানলার দিকে তাকালেন আর দেখলেন ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে সেই পরী। সে ধীরে ধীরে হাত নাড়িয়ে ডাকছে। তারপর হঠাৎ নিজের মাথা একদিকে ঘুরিয়ে দিল। এতটাই ঘুরল যে মানুষের পক্ষে অসম্ভব। রফিক চোখ বন্ধ করে ফেললেন। সকলতেই আরেক ভয়ঙ্কর খবর এলো। বাড়ির পুরনো মালিক কুদ্দুসকে বাড়ির পেছনের গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া গেল। তার চোখ খোলা, মুখে আতঙ্ক, আর গলায় চারপাশে নখের দাগ। লোকজন বলতে লাগলো পরীটা প্রথম শিকার নিয়েছে। এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এবার কেউ রহমান ভিলার কাছে পর্যন্ত আসতো না। এমনকি মসজিদের ইমামও বললেন বাড়িটা কিছুদিন খালি রাখেন। কিন্তু সাইফুল বাড়ির ছাড়তে রাজি হলেন না। তিনি তাতে দাঁত চেপে বললেন, যে করে হোক এই অভিশাপ শেষ করব। কবিরাজ নুরুল হক ধীরে ধীরে বললেন, তাহলে আমাদের ওর আসল শক্তির জায়গা খুঁজে বের করতে হবে। কোথায় সেটা? কবিরাজ ছাদের দিকে তাকিয়ে বললেন, ওর শক্তি এই বাড়ির ছাদের সাথে জড়িত। ঠিক তখনই উপরে আবার নূপুরের শব্দ হলো। কিন্তু এবার শব্দের সাথে আরও কিছু শোনা গেল। কারো কান্না, একজন নারীর ভয়ঙ্কর কান্না। আর সে কান্নার মাঝখানে একটা কথা বারবার ভেসে আসছিল, আমার নূপুর ফিরে দাও। রাতের অন্ধকারে ভেসে আসা এই কণ্ঠ শুনে রহমান ভিলার সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ছাদের উপর তখনও নূপুর শব্দ হচ্ছে, নূপুরের ঝুমঝুম ঝুম। মনে হচ্ছিল কেউ পায়চারি করছে। কবিরাজ নুরুল হক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ভয় স্পষ্ট। সাইফুর রহমান কাপা গলায় বললেন, নূপুরের কথা কেন বলছো? কবিরাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কারণ শক্তি ওই নূপুরের সাথে জড়িত। রফিক অবাক হয়ে বললেন, মানে? যে রাতে ওই পরীকে বন্দি করা হয়েছিল তখন তার পায়ের নূপুর খুলে নেওয়া হয়। সে নূপুরেই ওর আত্মার একটা অংশ আটকে পড়ে। সবাই স্তব্ধ। সালমা ধীরে ধীরে বলল, তাহলে নূপুরটা কোথায়? কবিরাজ নিচু গলায় বললেন, সম্ভবত এই বাড়িতেই কোথাও লুকানো আছে। এই কথা শুনে সাইফুলের মুখের রং বদলে গেল। তিনি হঠাৎ মনে করতে লাগলেন বাড়ির পুরনো স্টোররুমের লোহার বাক্সটা আছে, যেটা তার বাবা কাউকে ছুঁতে দিতেন না। তিনি ধীরে বললেন, একটা পুরনো বাক্স আছে। কবিরাজ দ্রুত তার দিকে তাকালেন। কোথায়? নিস্তলের স্টোররুমে। ঠিক তখনই ওপরে ভয়ঙ্কর শব্দ হলো, ধাম। মনে হলো কেউ ছাদের উপরে খুব জোরে আঘাত করেছে। তারপর আবার ঝুমঝুম। নূপুরের শব্দ আরও দ্রুত হয়ে উঠল। কবিরাজ গম্ভীর গলায় বললেন, ও বুঝে গেছে আমরা সত্যর কাছে চলে এসেছি। সবার বুক কেঁপে উঠল। তবুও তারা সিদ্ধান্ত নিল স্টোররুম খুলবে। রাত তখন প্রায় 1টা। সবাই মিলে নিচতলার পুরনো স্টোররুমের সামনে দাঁড়ালো। ঘরটা বহু বছর ধরে বন্ধ। দরজার উপর ধুলো জমে আছে। সাইফুল কাপা হাতে তালা খুললেন। করান। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। মনে হচ্ছিল বহুদিনের জমে থাকা মৃত্যু বেরিয়ে আসছে। রফিক টর্চ জ্বালালেন। ঘরের ভেতরে পুরনো আসবাব, ভাঙা চেয়ার আর অনেক বাক্স পড়ে আছে। ঠিক তখনই ঝুম একটা নূপুরের শব্দ হলো। সবার শরীর কেঁপে উঠল। মনে হলো শব্দটা ভেতর থেকে এলো। কবিরাজ ধীরে ধীরে সামনে এগোলেন। তারপর একটা কোণার দিকে ইশারা করলেন। সেখানে একটা বড় লোহার বাক্স রাখা। বাক্সটার উপর অদ্ভুত চিহ্ন আঁকা, আর চারপাশে শুকনো লাল দাগ। মনে হচ্ছিল রক্ত। সাইফুল ফিসফিস করে বললেন, এই বাক্সটাই। কবিরাজ কাছে গিয়ে হঠাৎ পিছিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে। বাক্সের ভেতর অশুভ শক্তি আছে। ঠিক তখনই পুরো বাড়ির বাতি নিভে গেল। চারিদিকে অন্ধকার। তার উপর শুরু হলো ভয়ঙ্কর দৌড়ানির শব্দ। ধুপ ধুপ ধুপ। মনে হচ্ছিল ছাদের উপরে কেউ পাগলের মতো দৌড়াচ্ছে। তানিয়া কাঁদতে শুরু করলো। সালমা তাকে বুকে জড়িয়ে ধরলো। কবিরাজ দ্রুত দোয়া পড়তে পড়তে বাক্সের সামনে বসে পড়লেন। তিনি বললেন, যাই হোক, বাক্স খুলতে হবে। সাইফুল কাপা হাতে বাক্সের ঢাকনা ধরলেন। কড়ান। ঢাকনা খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বের হলো।
আর সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর নারী কণ্ঠে পুরো বাড়িটা প্রতিধ্বনিত হলো। সবাই কান চেপে ধরলেন। টর্চের আলো কাঁপতে লাগলো। বাক্সের ভেতরে ছিল একজোড়া রূপালী নূপুর, কিন্তু নূপুর দুটো রক্তে কালো হয়ে আছে। আর আশ্চর্যের বিষয়, নূপুরগুলো নিজে নিজে নড়ছিল। ঝুমঝুম। সালমা ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই স্টোররুমের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। সবাই আটকা পড়ে গেল ভেতরে। তানিয়া চিৎকার শুরু করলো। রফিক দরজা খুলতে গেলেন, কিন্তু দরজা নড়ল না। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল ঘরের অন্ধকার কোণায় সে পরী দাঁড়িয়ে। তার চোখ জ্বলছে, মুখে রক্ত, আর সে নূপুরগুলোর দিকে তাকিয়ে আছে। ঝুমঝুম। পরীটা ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। কবিরাজ চিৎকার করে দোয়া পড়তে লাগলেন, কিন্তু এবার পরীটা ভয়ঙ্করভাবে হাসল। তারপর এক ঝটকায় ঘরের সব জিনিস উড়ে যেতে লাগলো। চেয়ার, বাক্স, কাঠ সবকিছু বাতাসে ঘুরতে লাগলো। সাইফুল দেয়ালে আছড়ে পড়ে গেলেন। রফিক তানিয়াকে বাঁচাতে গিয়ে পড়ে গেলেন। পরীটা এবার ধীরে ধীরে নূপুরের কাছে গেলেন। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমার। হঠাৎ তার মুখ বদলাতে শুরু করলো। কয়েক সেকেন্ডের জন্য সে আর ভয়ঙ্কর দেখাচ্ছিল না, বরং মনে হচ্ছিল এক সুন্দরী মেয়ে কাঁদছে। তার চোখে অসহ্য কষ্ট। সালমা অবাক হয়ে বলল, ও কাঁদছে? কিন্তু মুহূর্তের মধ্যে আবার তার মুখ ভয়ঙ্কর হয়ে গেল। সে চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে স্টোররুমের দেয়ালে ফাটল ধরল। কবিরাজ বুঝতে পারলেন পরীটা আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। তিনি দ্রুত নূপুর দুটো কাপড়ে জড়িয়ে নিলেন। ঠিক তখনই পরীটা ভয়ঙ্কর গর্জন করল। পুরো বাড়ি কেঁপে উঠল, আর স্টোররুমের ছাদ থেকে ধুলো পড়তে লাগলো। পরীটা চিৎকার করে বলল, নূপুর ফেরত দাও। কবিরাজ গম্ভীর গলায় বললেন, এটা তোমার মুক্তির পথ না, এটা তোমার অভিশাপের শক্তি। এই কথা শুনে পরীটা পাগলের মতো চিৎকার করতে লাগলো। তার লম্বা চুল বাতাসে উঠছিল, চোখ দিয়ে কালো রক্ত পড়ছিল। হঠাৎ সে দেয়ালের ভেতরে মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে স্টোররুমের দরজা নিজে থেকেই খুলে গেল। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখে পুরো বাড়ি অস্বাভাবিক নিস্তব্ধ। কোনো শব্দ নেই, নূপুরের শব্দ না, কিন্তু কবিরাজের মুখে ভয় স্পষ্ট। সাইফুল জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কবিরাজ ধীরে ধীরে বললেন, আজ আমরা ওর সবচেয়ে প্রিয় জিনিস ছুঁয়েছি। তাহলে? কবিরাজ আকাশের দিকে তাকিয়ে বললেন, এবারও সত্যিকারের রাগ দেখাবে, এবারও সত্যিকারের রাগ দেখাবে। কবিরাজ নুরুল হকের এই কথার পর রহমান ভিলার সবার মনে যেন মৃত্যু ভয় নেমে এলো। চারদিকে তখন অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কারণ সবাই জানতো, ঝড় আসার আগে যেমন সব শান্ত হয়ে যায়, এটাও তেমনই কিছু। সাইফুল রহমান কাপা গলায় বললেন, এখন কি হবে? কবিরাজ ধীরে ধীরে রক্তমাখা নূপুরের দিকে তাকালেন। নূপুর দুটো কাপড়ের ভেতর থেকেও কাঁপছিল। ঝুমঝুম। মনে হচ্ছিল ভেতরে কেউ নড়ছে। তিনি নিচু গলায় বললেন, আজ রাত শেষ রাত, হয় আমরা বাঁচব, না হয় এবারে সবাই শেষ হয়ে যাবে। এই কথা শুনে সালমা তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। রফিক বললেন, তাহলে কি করতে হবে? কবিরাজ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ওকে বন্দি করতে হবে। কিভাবে? যে জায়গায় ওকে প্রথম আটকে রাখা হয়েছিল সেখানে আবার বন্দি করতে হবে। সাইফুল অবাক হয়ে বললেন, কিন্তু সেই জায়গা কোথায়? কবিরাজ ধীরে ধীরে বাড়ির ছাদের দিকে তাকালেন। ছাদের নিচে। সবাই হতবাক। কবিরাজ বললেন, এই বাড়ি বানানোর সময় পুরনো বাগানের কিছু অংশ চাপা পড়ে যায়। আমি অনুভব করছি ছাদের নিচে কোনো গোপন কক্ষ আছে। ঠিক তখনই ঝুমঝুম উপরে ভয়ঙ্কর শব্দ শুরু হলো। মনে হচ্ছিল শত শত মানুষ ছাদের উপরে দৌড়াচ্ছে। চারিদিকে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। তারপর ছাদ থেকে নারী কণ্ঠ ভেসে এলো, আমার নূপুর দাও। কণ্ঠটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তানিয়া কান্না শুরু করে দিল। কবিরাজ দ্রুত বললেন, সময় নেই, সবাই আমার সাথে উপরে চলুন। সবাই ভয় নিয়ে ছাদে উঠল। ছাদে পা রাখতেই সবই থমকে গেল। চারিদিকে কুয়াশা, মনে হচ্ছিল পুরো ছাদ ধোঁয়ায় ভরে গেছে। আর ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পরী। সাদা পোশাক বাতাসে উঠছে, লম্বা চুল মাটিতে লেগে আছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ঝুমঝুম। সে ধীরে ধীরে হাঁটছিল, তার পায়ের নিচে কালো দাগ পড়ে যাচ্ছিল। সালমা ভয় পিছিয়ে গেল। পরীটা ধীরে ধীরে বলল, আমার নূপুর ফিরে দাও। কবিরাজ শক্ত গলায় বললেন, তোমাকে মুক্তি দিয়ে এসেছি। পরীটা হঠাৎ থেমে গেল, তারপর ভয়ঙ্করভাবে হাসল। হঠাৎ পুরো ছাদ কেঁপে উঠল। চারপাশে কালো ছায়া ঘুরতে লাগলো। মনে হচ্ছিল শত শত অশুভ আত্মা ছাদের উপরে ঘুরছে। পরিচয় চিৎকার করে উঠল, কে আমাকে বন্দি করতে পারবে না। তারপর এক ঝটকা এসে সাইফুল রহমানকে ছুঁড়ে ফেলে দিল। সাইফুল মাটিতে পড়ে চিৎকার করে উঠলেন। রফিক তাকে ধরতে গেলেন। ঠিক তখনই পরীটা কয়েক সেকেন্ডের মধ্যে রফিকের সামনে চলে এলো। তার মুখ একদম কাছে, চোখ থেকে কালো রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, তোমরা ওদের মতো। রফিকের শরীর জমে গেল। ঠিক তখনই কবিরাজ উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন।
তিনি নূপুর দুটো ছাদের মাঝখানে রাখলেন, আর সঙ্গে সঙ্গে পুরো ছাদ কেঁপে উঠল। ধাম! ছাদের মাঝখানে ফাটল ধরল। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। ফাটলের নিচে দেখা গেল একটা পুরনো লোহার দরজা। দরজার উপর অদ্ভুত চিহ্ন। কবিরাজ চিৎকার করে বললেন, এই জায়গাতেই ওকে বন্দি করা হয়েছিল। পরীটা হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার করল। তার মুখ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। চুলগুলো সাপের মতো নড়ছিল। সে পাগলের মতো নূপুরের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কবিরাজ আগে থেকেই দুয়ার বৃত্ত এঁকে রেখেছিলেন। পরীটা সে বৃত্তে ঢুকতেই আগুনের মতো শব্দ হলো। সে চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। কিন্তু পরীটা থামল না। সে একের পর এক ভয়ঙ্কর আঘাত করতে লাগলো। চারিদিকে ঝড় শুরু হলো। ছাদের ইট উড়ে যেতে লাগলো। সালমা তানিয়াকে জড়িয়ে মাটিতে বসে পড়ল। রফিক চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। কবিরাজ গর্জে উঠলেন, আজ তোর অভিশাপ শেষ হবে। তিনি নূপুর দুটো লোহার দরজার সামনে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে দরজাটা নিচে থেকে খুলে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া বের হলো, আর একটা নারী কণ্ঠের কান্না শোনা গেল। পরীটা থেমে গেল হঠাৎ। তার ভয়ঙ্কর মুখ ধীরে ধীরে বদলাতে লাগলো। কয়েক মুহূর্তের জন্য আবার সেই সুন্দরী মেয়েটাকে দেখা গেল। তার চোখে পানি। সে কাঁপা গলায় বলল, আমি মুক্তি চাই। কবিরাজ ধীরে বললেন, তাহলে অভিশাপ ছেড়ে দাও। পরীটা উপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে কাঁদতে লাগলো। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার শরীর আবার ভয়ঙ্কর হয়ে উঠল। সে বুঝতে পেরেছিল আজ তার শেষ রাত। হঠাৎ সে বিকট চিৎকার করে পুরো ছাদ কাঁপিয়ে দিল। চারিদিকে কালো ছায়া ঘুরতে লাগলো, আর এক ঝটকায় সে তানিয়ার দিকে ছুটে গেল। সালমা চিৎকার করে উঠল। ঠিক তখনই কবিরাজ তসবি ছুঁড়ে মারলেন। তসবিটা পুরীর গায়ে লাগতে আগুনের আলো জ্বলে উঠল। পুরীটা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। কবিরাজ সুযোগ বুঝে উচ্চস্বরে দোয়া পড়তে লাগলেন। লোহার দরজা থেকে কালো ধোঁয়া বের হয়ে পুরীটাকে টেনে নিতে শুরু করলো। পুরীটা ছটফট করতে লাগলেন। তার নখ ছাদের ওপর আঁচড় কাটছিল। নূপুরের শব্দ ভয়ঙ্করভাবে বাজছিল। সে চিৎকার করে বলল, না, আমাকে আবার বন্দি করো না। কিন্তু ধীরে ধীরে তার শরীর ধোঁয়ার মধ্যে ঢুকে যেতে লাগলো। শেষ মুহূর্তে তো সে সাইফুল রহমানের দিকে তাকিয়ে বলল, তোমাদের বংশে পাপ কখনো শেষ হবে না। তারপর ধাম! লোহার দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, আর পুরো ছাদ কেঁপে উঠল। সব শান্ত। নূপুরের শব্দ নেই, কোনো হাসি নেই, কোনো কান্না নেই, শুধু ঠান্ডা বাতাস। কয়েক মিনিট কেউ কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে লাগলো। বহুদিন পর রহমান ভিলার ওপর শান্তি নেমে এলো। পরদিন সকালে কবিরাজ বাড়ির উঠানে একটা তাবিজ পুঁতে দিলেন। তিনি সাইফুলকে বললেন, দরজাটার কখনো খোলার চেষ্টা করবেন না। সাইফুল মাথা নেড়ে বলল, করব না। এরপর ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেন। নূপুরের শব্দ আর কখনো শোনা যায়নি। কিন্তু ঘটনার কয়েক মাস পর এক রাতে রহমান ভিলার নতুন দারোয়ান ছাদের দিকে তাকিয়ে হঠাৎ জমে গেল। কারণ ছাদের এক কোণায় সাদা পোশাক পরা একটা ছায়া দাঁড়িয়েছিল, আর খুব আস্তে আস্তে করে শব্দ হচ্ছিল, ঝুম ঝুম ঝুম। একবার নূপুরের শব্দ শোনা গেল। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের দুটো গল্প? সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।